কর্মক্ষেত্রে যাতায়াতের সুবিধার জন্য অরবিন্দবাবু একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন। গাড়িটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, মানে কন্ডিশন হিসেবে যদি আমি বলি গাড়িটার কন্ডিশন ভালোই ছিল। গাড়িটা উনি প্রথম কিছুদিন খুব ভালোভাবেই চালাতে পেরেছিলেন। তারপরে ওই গাড়িটার জন্য ওনার জীবনে আস্তে আস্তে যে কি ভয়ঙ্কর সময় নেমে এসেছিল, সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে শেয়ার করব। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন তাহলে সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হয়ে উঠতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে হুগলির কোন্নগর থেকে অরবিন্দবাবু লিখে পাঠিয়েছেন। উনি পুরো ঘটনাটা ইমেলে লিখেছেন এবং তারপরে আমাকে উনি রিকোয়েস্ট করেছেন যেন আমি পুরো ঘটনাটা পড়ে বুঝে নিজের মতো করে আপনাদের সকলের সামনে গুছিয়ে পরিবেশন করি। তো আমি সেটাই চেষ্টা করছি। তো মূল ঘটনায় যাওয়ার আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা আপনাদেরকে একটু বলে নিই, তাহলে আপনাদেরও বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। অরবিন্দবাবু উনি কিন্তু বাই প্রফেশন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো বুঝতেই পারছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা হন তাদেরকে প্রচুর হসপিটাল, ক্লিনিকে ভিজিট করতে হয়। এবার কাজের জন্য ওনাকে কিন্তু প্রচুর জায়গায় ট্রাভেল করতে হতো। তো উনি যে কোম্পানিতে কাজ করতেন সেখানে কাজ করতে করতেই বছর 6 আগে উনি একটা অন্য কোম্পানিতে, আরও একটা বড় কোম্পানিতে উনি চাকরি পান এবং সেখানে উনি কিছুদিন কাজ করার পরে ওনার প্রমোশন হয় এবং প্রমোশন হওয়ার পরে ওনাকে সম্পূর্ণ একটা জোনের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। এবার বুঝতেই পারছেন যে যেহেতু ওনার কাজের দায়িত্বটা আরও একটু বেশি বেড়ে গেল, কাজের পরিধিটাও বেড়ে গেল, তো সেই জন্য ওনাকে কিন্তু প্রচুর ট্রাভেল করতে হতো। এবার উনি মাঝে মধ্যে কোম্পানির গাড়িতেও ট্রাভেল করতেন, কিন্তু সেখানেও কিছু সমস্যা হচ্ছিল। তো সেই জন্য ওনার কোম্পানি ওনাকে বলে যে আপনি নিজেও গাড়ি নিয়ে আসতে পারেন, তো সেই গাড়ি সংক্রান্ত যত এক্সপেন্স হবে সেটা কিন্তু কোম্পানি বিয়ার করবে। তো এই কথাটা যখন উনি শোনেন তো তখন উনি ভাবলেন যে ঠিক আছে, কাজেরও প্রচুর সময় বেড়ে যাচ্ছে। তো উনি তখন ঠিক করলেন যে উনি নিজে একটা গাড়ি কিনবেন। এবারে উনি যখন এটা মনস্থির করলেন যে উনি নিজে গাড়ি কিনবেনই, তো উনি বিভিন্ন গাড়ির শোরুমে ভিজিট করা শুরু করলেন। এবার সেখানে গিয়ে উনি দেখলেন যে নতুন গাড়ি কিনতে গেলে, মোটামুটি একটা ভালো নতুন গাড়ি কিনতে গেলে যে পরিমাণ টাকা লাগবে উনি সেই মুহূর্তে সেই পরিমাণ টাকা কিন্তু খরচ করতে চাইছিলেন না। তো সেটার জন্য উনি যেটা ইমেলে লিখেছেন যে উনি গাড়ি চালাতে জানতেন, উনি মাঝে মাঝে কোম্পানির গাড়ি নিজেও ড্রাইভ করতেন, কিন্তু যেহেতু এর আগে ওনার নিজের কোনো গাড়ি ছিল না তো উনি ভাবলেন যে একবারে প্রথমেই আমি একটা এত দাম দিয়ে একটা দামি গাড়ি কিনবো, তো যদি আমার তো খুব বেশি ইউজ হবে। তো সেই জন্য উনি ভাবলেন যে ঠিক আছে, আমি তাহলে এই মুহূর্তে প্রথমেই আমি এত দামি গাড়ি কিনবো না, তো প্রথমে একটা মোটামুটি সাধারণ একটা গাড়ি আমি কিছুদিন চালাই, তারপরে না হয় কখনো একটা, মানে বেশ যখন আমার গাড়িতে আমি খুব কমফর্ট ফিল করবো যে আমি খুব ভালো নিজেই গাড়ি চালাচ্ছি, তো ভেবেছেন যে তারপরে তখন হয়তো আমি একটা কোনো ভালো ব্র্যান্ডের দামি একটা ভালো মডেলের গাড়ি নেব। তো এরকম চিন্তা করে উনি ভাবলেন যে ঠিক আছে, যেখানে মোটামুটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা বেচা হয় সে সমস্ত জায়গায় উনি খোঁজ খবর করবেন। তো উনি বেশ কিছু ডিলারের সাথেও যোগাযোগ করেন। তো সেখানেও উনি কিন্তু খুব একটা মন মতো ভালো গাড়ি উনি পান না।
মানে যে গাড়িগুলো পাচ্ছিলেন, তো যেহেতু ওনাকে অনেক ট্রাভেল করতে হবে, তো উনি সেই জন্য সেফটি ফিচার যে গাড়িতে খুব ভালো রকমের রয়েছে, উনি সেরকম গাড়ি সেকেন্ড হ্যান্ডে খুঁজছিলেন। তো এইরকম করে খুঁজতে খুঁজতে ওনাদের ওখানেই, মানে শ্রীরামপুরের দিকে, ওনার বাড়ি হচ্ছে কোন্নগর, তো কোন্নগরের ওই শ্রীরামপুর বা ওই এরিয়ার দিকে কোনো একটা আর কি মেকানিক, যেখানে আর কি গাড়ির পার্টস ফার্টস ঠিক করা হয়, প্রচুর গাড়ি আর কি আসে ঠিক হতে, ধোয়ানো, ওয়াশ করার জন্য, কার ওয়াশ, তো সেরকম একটা জায়গার একটি ছেলের সাথে ওনার পরিচয় ছিল। তো সেই ছেলেটা মারফত উনি জানতে পারেন যে একজন একজন ভদ্রলোক আছে আর কি, তো তিনি নাকি তার গাড়ি ওদের যে গ্যারেজ রয়েছে সেই গ্যারেজে পরিষ্কার করানো, কোনো পার্টস ঠিক করা বা রিপ্লেসমেন্টের প্রয়োজন হলে সে সমস্ত কিছু করতে ওখানে আসতো। তো তিনি কোনো একটা কারণে তার গাড়িটা বেচে দিতে চাইছেন, কিন্তু ওনার গাড়িটার কন্ডিশন ভালো, গাড়িটা কিন্তু বেশ একটা দামি গাড়ি, কিন্তু উনি গাড়িটা বছর পাঁচেক চালিয়েছেন, 4-5, তো ওনার এখন ওই গাড়িটার ইউজ করতে ওনার ভালো লাগছে না, তাই উনি গাড়িটা সেল করবেন। এইবারে তো উনি যখন এই কথাটা শোনেন, অরবিন্দবাবু যখন কথাটা শোনেন, তো উনি ভাবলেন যে বাহ, এটা তো খুব ভালো প্রস্তাব। তো উনি সঙ্গে সঙ্গে ছেলেটাকে বললেন যে আমি গাড়িটা দেখতে চাই। তো ছেলেটা বলে যে ঠিক আছে, পরশুদিন আপনি চলে আসুন, পরশুদিন উনি আমাদের গ্যারেজেই, মানে আর কি যেখানে আর কি ওদের কাজকর্ম হয় গাড়ির, তো বলছে উনি সেখানে উনি রেখে যাবেন, তো আপনি এসে দেখে নিন, আপনার আই থিঙ্ক আপনার খুব ভালো লাগবে, কারণ গাড়িটায় কিন্তু খুব ভালো, মানে ওয়ার্কিং ফিচারগুলো ভীষণই ভালো, আর যথেষ্ট মানে সেফটি ফিচারগুলো যথেষ্ট ভালো রয়েছে। তো ঠিক সেরকমভাবে অরবিন্দবাবু চলে যায় নির্দিষ্ট দিনে, এবং উনি গাড়িটা দেখেন। এবার গাড়িটা যখন উনি দেখেন, গাড়িটা দেখার পরে ওনার কিন্তু খুব পছন্দ হয়। গাড়িটা খুবই ভালো ছিল, কন্ডিশন খুবই ভালো, কোনো স্ক্র্যাচ ট্যাচও সেরকম নেই, একদম দারুণ গাড়ি। তো পেপারস দেখলেন, পেপারসে ওনার সব কিছু ঠিকঠাক বলে মনে হলো, তো উনি গাড়িটা কেনার জন্য মনস্থির করলেন। এবার যে দামটা ওরা দিচ্ছিল, সেই দামটাও কিন্তু একদমই উনি যেরকম আর কি বাজেটের মধ্যে গাড়ি কিনবেন বলে ঠিক করেছিলেন, সেই বাজেটের মধ্যেই কিন্তু উনি গাড়িটা পেয়ে যান। তো উনি আর মানে বিলম্ব করেন না, উনি সঙ্গে সঙ্গে টাকা পয়সা দিয়ে গাড়িটা উনি কিনে ফেলেন। আচ্ছা, এখানে এবার একটা কথা বলি, উনি এর আগে যত ডিলারদের ওখানে যাচ্ছিলেন গাড়ির খোঁজ করার জন্য, সেকেন্ড হ্যান্ড গাড়ির জন্য, তো সেখানে কিন্তু উনি এই সেম ব্র্যান্ডের গাড়ি মানে প্রায় ডাবলেরও বেশি দামে দেখছিলেন, মানে সেকেন্ড হ্যান্ড হলেও সেই গাড়িগুলোর কিন্তু প্রাইস অনেক বেশি ছিল। কিন্তু এক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে যে গাড়িটা উনি যথেষ্ট কম টাকার মধ্যে পেলেন, তার মধ্যে গাড়িটা কিন্তু কোনো জায়গায় কোনো খারাপ কিছু আছে সেরকম কিন্তু কিচ্ছু না, উনি নিজে চালিয়েও দেখেছেন, খুবই ভালো লেগেছে ওনার, কোনো প্রবলেম নেই। আর যেহেতু ওই যেখান থেকে আর কি উনি কিনেছিলেন, যে সেই ছেলেটা গাড়িরই কাজকর্ম করতো, সে বলল সব কিছু ঠিক আছে, কোনো প্রবলেম নেই গাড়িতে। তো উনি তো বেশ খুশি অরবিন্দবাবু, তো উনি কী করলেন, গাড়িটা কেনার সাথে সাথেই উনি ওনার কাজের জন্য গাড়িটাকে ইউজ করা শুরু করলেন। উনি গাড়ি নিয়ে অনেক দূর দূর ট্রাভেল করতেন কাজের জন্য। তো 5-6 দিন কিন্তু উনি খুব ভালোভাবে গাড়িটাকে ইউজ করেন, এবং কোথাও কোনো প্রবলেম হয় না, কোথাও কিন্তু কোনো রকমের কোনো সমস্যা নেই। ইভেন গাড়ির মধ্যে যে মিউজিক সিস্টেম ছিল, সেই মিউজিক সিস্টেমও খুব ভালো মতো কাজ করতো। এভাবে চলতে থাকে, এবং উনিও খুব খুশি যে ঠিক আছে, একটা ভালো গাড়ি উনি কিনতে পেরেছেন আলটিমেটলি। এইভাবে 1 সপ্তাহ চলে যাওয়ার পরে, পরের সপ্তাহে গাড়িটা কেনা হয়েছে তার 1 সপ্তাহ পর থেকে হঠাৎ করেই উনি দেখতেন যে উনি যখন দিনের বেলা বাড়ি থেকে বেরোতেন গাড়ি নিয়ে, কোনো কিন্তু সমস্যা থাকতো না, কিন্তু সন্ধেবেলা বা রাতের বেলা যখন উনি গাড়ি নিয়ে ফিরতেন, হঠাৎ করেই একটা প্রথমে প্রবলেম হওয়া শুরু হলো। তো প্রবলেমটা প্রথমে কি হলো সেটা আমি বলি। উনি যখন মানে বড় রাস্তার উপরে বা মেন রোডের উপরে উনি যখন গাড়ি ড্রাইভ করেন, তো তখন না উনি গাড়িতে মানে মিউজিক সিস্টেম চালান না, কারণ যাতে ওনার কনসেন্ট্রেশন যাতে ব্রেক না হয়, উনি যাতে ঠিকঠাক মতো গাড়িটা চালাতে পারেন। এবার যখন উনি খুব ভিতরের রাস্তা দিয়ে গাড়ি চালান বা একটু ফাঁকা ফাঁকা রাস্তা আছে, সেই সমস্ত সময় উনি কখনো কখনো উনি গানটা চালাতেন, আর যখন ওনার মনে হতো যে ওনার খুব টায়ার্ড লাগছে, উনি ঘুম চলে আসতে পারে, সেই সব সময় কিন্তু উনি মানে গাড়ির মধ্যে মিউজিক সিস্টেমটা অন করতেন। এছাড়া কিন্তু উনি কখনোই অন করতেন না, যেটা উনি ইমেলে লিখেছেন। এবার ঘটনাটা যেটা ঘটে, উনি এরকম ফিরছেন সন্ধেবেলা, তখন প্রায় 7:30 পৌনে 8টা বাজে। হঠাৎ করে গাড়িটা চালাতে চালাতে অটোমেটিক্যালি, উনি কিন্তু একা গাড়ির মধ্যে রয়েছেন, নিজে থেকেই মিউজিক সিস্টেম অন হয়ে যায়। তো উনি তো খুবই অদ্ভুত অদ্ভুত ওনার লাগলো যে কীভাবে এভাবে মিউজিক সিস্টেম অন কী করে হয়ে গেল। তো উনি অফ করে দিলেন,
এবারে আস্তে আস্তে মানে মানে এই ঘটনাটা প্রথমে একবার ওনার সাথে ঘটলো যে নিজে থেকেই মিউজিক সিস্টেমটা অন হয়ে গেল। এর কিছুক্ষণ পরে মানে উনি মিউজিক সিস্টেমটা অফ করেছেন ঠিক তার 10-15 মিনিট হবে, ঠিক 10-15 মিনিট পরে আবার নিজে থেকে ওটা অন হয়ে যায়, গাড়ির মধ্যে মানে গান বাজছে। এবং উনি কিন্তু গানটা চালাননি, উল্টে উনি 10 মিনিট আগে নিজে থেকে যখন গাড়িতে মিউজিক সিস্টেমটা অন হয়ে গেছিলো তখন কিন্তু উনি অফ করেছিলেন। তো উনি সঙ্গে সঙ্গে আবার অফ করলেন এবং সেই সময় ওনার মনে কিন্তু না কোনো রকম কোনো এমন কিছু আসেনি যেটা অস্বাভাবিক বা এটা কেন হলো, এরকম কিন্তু কিছু ওনার মনে আসেনি। তো উনি ভেবেছেন যে ঠিক আছে, এমনিতেও তো গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, তো ওনার মনে ওটা নিয়ে খুব একটা বিশাল যে চিন্তা ভাবনা এরকম কিচ্ছু আসেনি। উনি বলেন যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে। যাই হোক, তো উনি বাড়ি চলে আসেন। এবার যেখানটা উনি বাড়িতে গাড়িটা রাখতেন সেটা ছিল ওনার যে বাড়িটা, তার বাড়ির পাশে আরেকটাই আর কি ওনারই একটা বাড়ি ছিল, ছোট একটা 2 কামরার বাড়ি। তো সেই 2 কামরার বাড়িটাকে উনি ভাড়া দিতেন একদম ছোট্ট জায়গার উপরে, এবং ওই দুটো বাড়ির মাঝের যে জায়গাটুকু ছিল সেটা ওনারই জমির আন্ডারে পড়ে। তো উনি গাড়িটাকে ওখানেই পার্ক করতেন, কারণ ওনার বাড়িতে আলাদা করে কিন্তু মানে পার্কিং স্পেস কিছু ছিল না সেভাবে, কারণ যেহেতু ওনার প্রথম থেকে গাড়ি ছিল না। তো যাই হোক, হয়ে গেল। এবং উনি কিন্তু মনে করে যখন গাড়ি থেকে নামতেন বাড়িতে এসে উনি প্রত্যেকটা উইন্ডোর কাঁচ কিন্তু একদম তুলে দিতেন, খুব স্বাভাবিক, এটা সবাই করে থাকে। এবার পরের দিন যখন আবার উনি মানে অফিসের কাজে বেরোবেন গাড়ি নিয়ে, তো সেই সময় উনি দেখছেন উনি বাড়িতে ঢুকে যাওয়ার পরে কিন্তু আর গাড়িটা কেউ ইউজ করেনি, উনি একদম গাড়ি লক করে সব কাঁচ ফাঁচ তুলে উনি কিন্তু ঘরে ঢুকে গেছেন। এবার সকালবেলা উনি যখন গাড়িটা খুলে ভেতরে ঢুকেছেন তখন দেখছে যে গাড়ির মধ্যে মানে পুরো নোংরা হয়ে আছে। এবার নোংরা বলতে কী ছিল সেটা আমি একটু বলি। প্রথম দিন যখন উনি এটা খেয়াল করেন তো উনি দেখছেন গাড়ির মধ্যে প্রচুর প্রচুর শুকনো পাতা, মানে প্রচুর শুকনো পাতা, ছোট ছোট গাছের ডালপালা এই সমস্ত পুরো ভরে রয়েছে। মানে সামনের ওনার ড্রাইভার সিট, তার পাশের সিট, পিছনের যে জায়গা, সমস্ত জায়গা তো ওরকম শুকনো পাতা। ওনার খুব অবাক লাগে যে কী হলো ব্যাপারটা। আমি যখনই গাড়ি পার্ক করে কাজের জন্য কোথাও গেছি, কোনো ক্লিনিকে ঢুকেছি বা কোথাও কারোর সাথে দেখা করতে গেছি, প্রত্যেকবারই তো আমি গার্ড লক করে গেছি এবং জানলার কাচগুলো সমস্ত ওঠানো ছিল। আর রাতের বেলা, সবথেকে বড় কথা, রাতের বেলা উনি যে ওনার বাড়ির সামনে উনি যে পার্ক করলেন সেখানেও তো সমস্ত বন্ধ করা ছিল, আর তার মাঝখানে কেউ গাড়িতে ওঠেনি। ফলে এত এত পাতা নোংরা কোথা থেকে এলো? এটা তো আসা সম্ভব নয়, বন্ধ গাড়িতে কে ছড়িয়ে যাবে? তো উনি তাও ওনার বাড়িতে জিজ্ঞেস করলেন, গাড়ি থেকে বেরিয়ে ওগুলোকে পরিষ্কার করে ওনার ওয়াইফকে জিজ্ঞেস করেন, ওনার এক ছেলে এক মেয়ে তাদেরকেও জিজ্ঞেস করেছে। তো তারা বলছে না, আমরা কেন গাড়ির মধ্যে পাতা ফেলতে যাবো, এটা খুবই স্বাভাবিক বিষয়, তারা তো ফেলবে না। ওনার না খুব অবাক লাগে যে আবার কি, এটা কেন হলো। যাই হোক, তো ওনার বেরোনোর তাড়া ছিল, তো উনি গাড়ি নিয়ে বেরিয়ে যান। এবার সেটাকেও এই ব্যাপারটাও যে ওনার সাথে ঘটলো, যে গাড়ির মধ্যে প্রচুর পরিমাণে গাছপালা, এসব মতো ডালপালা, পাতা, শুকনো পাতা, এই বিষয়টা নিয়েও না উনি প্রথমে কিছুক্ষণ চিন্তাভাবনা করেন, তারপরে আবার উনি কাজের মধ্যে ঢুকে যান, উনি এই ব্যাপারটা পুরোপুরি ভুলে যান, মাথাতে কি আর কি ওনার বেরিয়ে যায়। এরপরে ওই দিন যখন উনি ফিরছেন ঠিক সেই সময় আবার যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে গাড়ির মধ্যে আবার হঠাৎ করে রেডিও চালু হয়ে গেল। মিউজিক সিস্টেম অন হচ্ছে, অফ হচ্ছে, আবার নিজে থেকেই রেডিও অন হয়ে যাচ্ছে। মানে একদম এই প্রবলেমটা মানে উনি যখন সেদিন ফিরছিলেন 4 থেকে 5 বার হয়। মিউজিক সিস্টেম অন হচ্ছে, উনি অফ করে দিচ্ছে, আবার কখনো কখনো নিজে থেকেই অফ হয়ে যাচ্ছে, কখনো কখনো রেডিও অন হয়ে যাচ্ছে, এই চলছে। তো উনি খুব বিরক্ত হলেন যে কাজের মাঝখানে কাজ থেকে উনি রাতের বেলা ফিরছেন, আর উনি ড্রাইভ করে করে ওনাকে অনেক দূর দূর যেতে হতো। তো সেখান থেকে হয়তো উনি হাইওয়ে ধরে ফিরছেন, তো সেখানে যদি হঠাৎ করে এভাবে গান নিজে থেকে স্টার্ট হয়ে যায়, বিষয়টা খুবই বিরক্তিকর লাগে ওনার কাছে। আর ড্রাইভ করার সময় উনি খুব একটা গান শুনতেনই না, ফলে ওনার কাছে এটা আরও বেশি বিরক্তিকর। তো উনি ভাবলেন যে ঠিক আছে, এই সপ্তাহে যেদিন ছুটি থাকবে আমি একবার ওকে মানে গাড়িটাকে নিয়ে যাব, ওই যে ছেলেটা ওখানে যে গাড়ির কাজকর্ম হয়, যে মেকানিকের যে বিশাল দোকানটা ছিল, ওই ছেলেটার কাছে নিয়ে যাবে ভাবলো। যাই হোক, তো সেই সপ্তাহটা পুরোই ওনার এরকম কাটে, আর এরকমভাবে বারবার বারবার মিউজিক সিস্টেম অন হচ্ছে। তো উনি ছেলেটার কাছে নিয়ে গেছে গাড়িটা, তো ছেলেটাকে দেখে বলছে যে আচ্ছা, মিউজিক সিস্টেম ভাবে নিজে থেকে অন হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? এরকম তো হওয়ার কথা নয়।
তো ছেলেটা দেখে টেকে বলল যে কিছুই তো, প্রথমে ছেলেটা বলে যে কোনো প্রবলেম নেই, আমি দেখে দিয়েছি, কিছু অসুবিধে হয়নি। তো তারপরে উনি, অরবিন্দবাবু ছেলেটাকে একটু বেশি করে বলেছে যে দেখো এটা কিন্তু আমার কাছে খুবই ডিস্টার্বিং, তুমি এটা ভালো করে দেখো, এভাবে যেন নিজে থেকে অন অফটা না হয়। তো তখন ছেলেটা কী করলো উনি কিছু বুঝতে পারেনি। ছেলেটা একটু প্রথমে ওই মিউজিক সিস্টেমের জায়গাটা একটুখানি খুললো, এবং খোলার পরে বিশেষ কিছু করেছে বলে ওনার মনে হয়নি। তো তারপরে ছেলেটা যখন ওনার সাথে দেখা করে, তো তখন ছেলেটা বলে যে যেখানটা আর কি মিউজিক সিস্টেমটা রয়েছে সেখানে কিছু একটা লুজ হয়ে গেছিলো, ওটা সেটাকে টাইট করে দিয়েছে। তো বলে যে কোনো ব্যাপার না, আপনি গাড়িটা নিশ্চিন্তে চালান, গাড়ি একদম ফার্স্ট ক্লাস গাড়ি আছে, ঠিক এভাবে বলে যে ফার্স্ট ক্লাস গাড়ি আছে, আপনাকে এসব নিয়ে গাড়িটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। তো উনি আবার গাড়ি নিয়ে বাড়ি চলে আসে। 2 থেকে 3 দিন, মানে এই ঘটনার 2 থেকে 3 দিন গাড়িটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হয়নি, একদম বিন্দাস গাড়ি চলছে। ঠিক 3 দিন পরে যে ঘটনাটা ঘটলো, মানে সেই ঘটনাটা কিন্তু মানে একটু হলেও অরবিন্দবাবুকে চমকে দিয়েছিল। এবার ব্যাপারটা আমি বলি কি হয়েছে। উনি সেদিন সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়েছেন এবং সেদিনকে উনি বজবজ গেছিলেন। তো বুঝতেই পারছেন কোন্নগর থেকে বজবজ বেশ কিছুটা ডিস্টেন্স রয়েছে। তো উনি সেখানে যান, ওনার বেশ কিছু মিটিং ছিল, ভিজিট ছিল, তো সেগুলো সমস্ত কিছু উনি করেন। এবার করার পরে উনি ওখান থেকে যখন বেরোন তখন মোটামুটি আর কি সন্ধে সন্ধে মতো টাইম, ভালো কথা, উনি বেরিয়েছেন। এবার বেরোনোর পরে উনি ওনার আর কি ফেরার পথে ওনার বাড়িতে আর কি কিছু জিনিসপত্রের দরকার ছিল, তো উনি একটা বাজারের সামনে ভাবলেন যে ওই রুটে একটা বাজার পড়ে, তো উনি ভাবলেন যে বাজারের সামনে থেকে কিছু জিনিসপত্র উনি কালেক্ট করবেন, কিছু বাজার করার ছিল। উনি যথারীতি গাড়িটাকে থামান, লক করেন, এবার উনি বাজারের দিকে যান। এবার বাজার থেকে উনি মাছ কিনেছেন, সবজি কিনেছেন, ফল কিনেছেন। কেউ একজন বাড়িতে আসার কথা ছিল, একটা কোনো অনুষ্ঠান ছিল, যেটা উনি মানে বলেন যে ওনার বাড়িতে কারোর একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল, তো সেই জন্য যা যা কিছু কেনার উনি কিনে নেন। আচ্ছা, আর পরের দিন হচ্ছে অনুষ্ঠানটা। তো উনি গাড়িতে কিনেছেন, গাড়িতে কিনে গাড়ির পিছনে ওনার কিছু কিছু জিনিস উনি পিছনের যে জায়গাটা থাকে সেখানে উনি রেখে রেখেছেন, আর কিছু জিনিসপত্র উনি দুধের প্যাকেট আরও নানান জিনিসপত্র ছিল সেগুলো উনি পিছনের যে সিট সেখানে রেখেছেন। এবার উনি গাড়ি চালানো শুরু করেছেন। এবারে মানে বাজার টাজার হয়ে গেছে, এবার উনি স্ট্রেট একদম ওনার কোন্নগরের বাড়িতে ঢুকবেন গাড়ি নিয়ে। তো উনি গাড়ি চালাচ্ছেন, এমন সময় একটা জায়গায় ওনার গাড়িটা সিগনালে আটকে গেছে। সমস্ত গাড়ি আটকে আছে, ওনার গাড়িটাও সিগনালে আটকে গেছে। এবার গ্রিন সিগন্যালের জন্য উনি ওয়েট করছেন। এমন সময় ওনার মনে হলো গাড়ির পিছনে একটা কিছু, মানে অনেক রকমের প্যাকেট প্যাকেট জিনিস ছিল প্লাস্টিকের মধ্যে, কিছু একটা ঠাস করে পড়ে গেল মনে হলো। তো উনি একবার একটু পিছনের দিকে তাকালেন, তো ওনার মনে হলো যে পিছনে অনেকগুলো প্লাস্টিকের জিনিসপত্র সব রাখা থাকা ছিল, হয়তো কোনো একটা জিনিস হয়তো পড়ে গেছে। তো এবার সঙ্গে সঙ্গে সিগন্যালটা খুলে দিয়েছে, তো পিছন থেকে তো গাড়ি হর্ন আসছে। তো উনি তখন কী করলেন যে ওখানে তো দাঁড়িয়ে দেখা সম্ভব নয়, তো উনি ভাবলেন যে ঠিক আছে আমি একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আমি একটা কোনো ফাঁকা জায়গা দেখে গাড়িটাকে দাঁড় করাবো, দাঁড় করিয়ে আমি দেখবো যে কোন জিনিসটা পিছন থেকে পড়ে গেল, তাহলে সেটাকে কুড়িয়ে রাখতে হবে। তো উনি গাড়ি চালাচ্ছে, তো 10 মিনিটের মধ্যে উনি কোনো জায়গায় ফাঁকা পাননি, মানে গাড়িটা যে দাঁড় করাবে সেরকম কোনো উনি জায়গা পাননি। তো 10 মিনিট পরে উনি একটা জায়গা, ফাঁকা একটু জায়গা পেলেন, তো সেখানে উনি গাড়িটাকে একটা সাইডে দাঁড় করালেন। দাঁড় করানোর পরে উনি পিছনে ফিরে দেখছেন যে ওনার গাড়ির যে পিছনের যে সিটটা ছিল সেখানে উনি বললাম যে বাজারের প্রচুর জিনিসপত্র ছিল, তো দেখছেন যে সেখান থেকে একটা থলে মাটিতে পড়ে গেছে, মানে সিট থেকে মাটিতে পড়েছে, গাড়ির আর কি মাটিতে। তো উনি সেটাকে আবার ঠিকঠাক করে কুড়িয়ে একদম ভালো করে আর একটু ভালো করে প্যাকেটগুলোকে করে উনি রেখে দিলেন। এবার আবার উনি গাড়ি চালানো শুরু করেছে। এবার এমন সময় দেখুন উনি প্রচুর কিছু বাজার করেছিলেন সেদিন, তো সেখানে মাছ ছিল, তরি তরকারি ছিল, সবজি ছিল, ফল ছিল। তো কেন জানি না ওনার কিছুক্ষণ পরে মনে হতে থাকে পুরো গাড়িটা পুরো মাছের গন্ধে ভরে গেছে, মানে প্রচণ্ড মাছের উগ্র গন্ধ বেরোচ্ছে। এবার এতক্ষণ যে উনি ওই বাজারটা নিয়ে বা মাছ তো তখনও ছিল সেটা নিয়ে যে উনি মানে গাড়ি চালাচ্ছেন, তখন কিন্তু কোনো গন্ধ বেরোয়নি। তো উনি ভাবলেন যে ঠিক আছে, এবার সময়টা ছিল ওই সেপ্টেম্বর মাস আর কি, তো মোটামুটি একটা ভালোই গরম ছিল। তো উনি তখন গাড়ি কী করলেন, গাড়ির এসিটা অফ করে দিলেন, অফ করে উনি জানলাগুলো একটু একটু খুলে দিলেন গাড়ির, যাতে ওরকম গন্ধটা বেরিয়ে যায়।
তো অদ্ভুত বিষয় হচ্ছে যে গাড়ির জানলা কিছুটা খোলার পরেও পুরো গাড়িটা থেকে মানে বিদঘুটে টাইপের মাছের গন্ধ বেরোচ্ছে, মানে এত মাছের গন্ধ বেরোচ্ছে যে গাড়ি চালানো দায় হয়ে যাচ্ছে। আর পিছন থেকে যতই উনি গাড়ি চালাচ্ছে, পিছন থেকে মাঝে মধ্যেই মনে হচ্ছে প্লাস্টিকের খচখচ খচখচ আওয়াজ, মানে পিছনে অর্থাৎ যে পিছনে কেউ বসে ওই যে প্লাস্টিকের যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে কেউ খুলে খালে দেখছে বা একটু নাড়াচাড়া করছে, এই রকম টাইপের। এবার দেখুন, রাস্তা যদি খারাপ হয় অনেক সময় গাড়ি একটু জার্ক করে, তো সেখানে পিছনে যদি জিনিসপত্র থাকে সেখান থেকে একটা আওয়াজ হতেই পারে, এটা কিন্তু খুব একটা অস্বাভাবিক নয়। তো উনি প্রথম থেকেই মানে যখনই উনি গাড়ি চালাচ্ছেন আর পিছন থেকে মনে হচ্ছে যেন জিনিসপত্রগুলোর আওয়াজ আসছে, তো তখন উনি প্রত্যেকবারই ভাবেন যে ঠিক আছে, গাড়িটায় হয়তো প্লাস্টিকগুলো এদিক ওদিক করছে গাড়ির ভিতরে, যেহেতু উনি একাই গাড়ি ড্রাইভ করছেন, তো ভাবছে যে সেখান থেকে হয়তো আওয়াজগুলো হচ্ছে। এবার উনি তো মোটামুটি ওনার বাড়ির প্রায় কাছাকাছি চলে এসছেন এবং গাড়িটা কিন্তু পুরো সোজা চলছে, এমন নয় যে উঁচু নিচু খানাখন্দে পড়ছে, সেরকম নয়। তো উনি যখন ওই পুরো রাস্তাটা আসেন ওই বজবজ থেকে ওনার কন্যগড়ের বাড়ি ফেরার মধ্যে প্রচুরবার উনি গাড়ির মানে পিছন থেকে ওই প্লাস্টিক জিনিসপত্র পড়ে যাওয়ার উনি আওয়াজ পান। এবার একবার নেমে উনি ঠিক করেছেন বারবার তো এই কাজটা করা সম্ভব নয়, তো উনি ভাবলেন যে ঠিক আছে, যা পড়ছে একবারে পড়ুক, একবারে বাড়ি ঢুকেই সমস্ত কিছুটা আমি নিয়ে বেরিয়ে মানে ঘরে ঢুকে যাব। ভালো কথা। এইবার যে ঘটনাটা ঘটলো, উনি যখন বাড়িতে আলটিমেটলি এলেন, তো ওনার যে জায়গাটা ছিল গাড়ি পার্ক করার, ওনার যে জমিটায়, তখন উনি গাড়িটা পার্ক করেছেন। পার্ক করার পরে উনি দেখছেন যে ওনার গাড়ির পিছনের সিটে যে জিনিসপত্রগুলো রাখা ছিল সেই পুরো সিট বা সিটের নিচের গাড়ির মেঝের অংশ, পুরো জায়গাটায় ওনার যে বাজারে যে জিনিসপত্রগুলো উনি কিনেছে সেটা পুরো লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে, যেটা একেবারেই পসিবল নয়। মানে উনি যে বাজার থেকে যে সবজি কিনেছেন, ফল কিনেছেন, মাছ কিনেছেন, পুরো জিনিসগুলো পুরো গাড়ির মধ্যে মনে হচ্ছে যেন ওই প্লাস্টিকগুলো থেকে কেউ হাত দিয়ে দিয়ে জিনিসগুলো বার করে যদি কেউ ছড়িয়ে ছিটিয়ে গাড়ির মধ্যে রাখে, ঠিক যেরকম হতে পারে এক্স্যাক্ট সেই জিনিসটাই কিন্তু উনি গাড়ি খুলে দেখেন, যেটা দেখে উনি কিন্তু প্রচণ্ড অবাক হয়ে যান যে এটা কি করে হলো। কারণ একবার উনি নিজে গাড়ি দাঁড় করিয়ে রেখে উনি জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়েছিলেন, আর প্রথমবারও যখন উনি জিনিসগুলোকে গাড়িতে রাখেন উনি পিছনের ডিকিতে কিছু জিনিসপত্র রেখেছিলেন, তো সেগুলো মোটামুটি ঠিক ছিল, যেগুলো গাড়ির ডিকি সেটাও একটু আধটু এদিক ওদিক হয়েছিল, কিন্তু পিছনের সিটের জিনিসগুলো এইভাবে লণ্ডভণ্ড হয়ে যাওয়া, এটা কিন্তু ওনার খুব অদ্ভুত লাগে। তো যাই হোক, তো উনি ওনার ওয়াইফকে ডাকলেন, কারণ এত কিছু নিচু হয়ে 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 ফল সবজি এগুলো উনি নিজে কালেক্ট করতে পারছিলেন না, তো উনি ওনার ওয়াইফকে ডেকেছেন। তো ওনার ওয়াইফ বলছে, দেখছো তুমি ঠিকমতো জিনিসগুলোকে নিয়ে আসছো। উনি স্বাভাবিকভাবে ওনার ওয়াইফ দেখে বলেছে যে তুমি এগুলো ঠিকমতো আনতে পারোনি, তুমি প্লাস্টিকের মুখটা হয়তো ঠিকমতো আটকাওনি, বা গাড়িটা হয়তো খুব বেশি জার্কিং হয়েছে, তো সেই জন্য এগুলো এদিক ওদিক হয়েছে। এবার দেখুন, এই ঘটনাটা তবু মানা যেতে পারে যে ঠিক আছে, কোনোভাবে হয়তো গাড়ি থেকে গড়িয়ে ফল সবজি এগুলো পড়ে গেছে। কিন্তু এরপর যে জিনিসটা ওনারা দুজনেই মানে অরবিন্দবাবু এবং ওনার ওয়াইফ দুজনেই যে জিনিসটা লক্ষ্য করেন, সেটা দেখে কিন্তু ওনাদের দুজনেরই খুব অবাক লাগে। তো সেই ব্যাপারটা কি ছিল একটুখানি বলি। ওই যে আমি বললাম যে যেই মুহূর্তে উনি গাড়িটা চালাচ্ছিলেন, তো কিছুক্ষণ পর থেকেই অরবিন্দবাবুর মনে হয় যে গাড়িতে প্রচণ্ড বেশি তীব্র মাছের গন্ধ বেরোচ্ছে। তো ওনার ওয়াইফকে যখন উনি ডাকেন, ওনার ওয়াইফও বলছেন যে গাড়ি থেকে এত বিচ্ছিরি মাছের গন্ধ কেন বেরোচ্ছে, তুমি কি পচা মাছ এনেছো, এরকম করে বলছে। তো উনি বলছেন যে কি বলছো, আমি এত বছর ধরে বাজার করছি, আমি মাছ দেখে বুঝবো না। তো যাই হোক, তো তখন ওই সবজিগুলো যখন ওনার ওয়াইফ এসে ব্যাগের মধ্যে একটা ব্যাগ নিয়ে এসে সেটায় যখন গুছিয়ে গুছিয়ে রাখছিলেন, সেই মুহূর্তে ওনার ওয়াইফই প্রথম দেখতে পায় যে উনি যে মাছ কিনেছিলেন, রুই মাছ কিনেছিলেন, মানে প্রায় উনি 2-2.5 কেজি মতো মাছ কিনেছিলেন। তো সেই 2-2.5 কেজি মাছের একটা বিশাল বড় একটা প্লাস্টিকের মধ্যে কিছু মাছ দিয়েছিল, আর একটা ছোট প্লাস্টিকে বাকি মাছটুকু। তো ছোট প্লাস্টিকের মাছ যেটা ছিল সেটা কিন্তু অ্যাজ ইট ইজ ঠিকঠাকই ছিল, বাট যেখানে বড় প্লাস্টিকের যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে মানে মনে হচ্ছে যেন কেউ একজন ওটাকে কোনো কিছু ভারী কিছু দিয়ে, মানে শিলনোড়া হোক বা কোনো ভারী কিছু দিয়ে মাছগুলোকে যদি কেউ থেতো করে, সেই থেতো করে পুরো ম্যাশ করে ওই প্লাস্টিকের মধ্যে কেউ রেখে দিয়েছে, আর বাকি কিছু ওরকম ম্যাশ করা মাছ সেটা সিটের পিছনে
তারপরে মেঝের দিকে পুরো কেউ মানে মনে হচ্ছে না হাত দিয়ে 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 লেপে লেপে রেখেছে ওই মাছের কাঁটা, মানে একটা বীভৎস দুর্গন্ধ বেরোচ্ছে মাছের, প্লাস মাছগুলো তো নষ্ট হয়েইছে। কিন্তু এখানে সব থেকে বড় কথা হচ্ছে অরবিন্দ বাবু কিন্তু নিজে মাছের বাজারটা করেছিলেন, উনি নিজে মাছ পছন্দ করেছিলেন। যিনি মাছের বিক্রেতা ছিলেন তিনি কিন্তু পরিষ্কারভাবে মাছটা কেটে সুন্দর করে, যেভাবে মাছের বিক্রেতারা মাছ বেচে থাকে ইন্ডিয়াতে মানে কলকাতায়, তো সেভাবেই কিন্তু উনি মাছ বিক্রেতা মাছ কেটেও দেন সুন্দর করে, প্যাকিং করে ওনাকে দিয়ে দেন, এবং পুরো মাছটা প্যাক করার পর উনি দুটো প্লাস্টিকের যে ব্যাগ থাকে সেই পলিথিন ব্যাগের মধ্যে করে কিন্তু অরবিন্দবাবুকে উনি মাছটা দেন, এবং মাছটা টোটাল ওই 2-2.5 কেজি মাছটাকে উনি দুভাগে ভাগ করে দেন। তার মধ্যে যে বড় অংশের যে মাছের প্যাকেটটা ছিল বা প্লাস্টিকটা ছিল, সেটার মধ্যে দেখা যায় যে মাছগুলোকে মনে হচ্ছে না কেউ থেতো করে বা চটকে ওই প্লাস্টিকের মধ্যে তো রেখেইছে, প্লাস ওই প্লাস্টিক থেকে বাইরে পড়ে চারিদিকে গাড়ির পিছনে ওরকম কেউ মানে মনে হচ্ছে না কেউ হাত দিয়ে একেবারে লেপে লেপে রেখেছে। আর মাছের কাঁটা, মাছের ফ্লেশে পুরো সিট কভারগুলো পুরো একদম ভর্তি হয়ে গেছে জায়গায় জায়গায়। এই জিনিসটা যখন দেখা যায় তখন মানে অরবিন্দবাবু নিজেও হতভম্ব হয়ে যান এটা দেখে, এবং ওনার ওয়াইফও অবাক হয়ে যায় যেটা কি করে সম্ভব। তো স্বাভাবিকভাবেই ওনার ওয়াইফ প্রথমেই বলেছে যে আচ্ছা তুমি যে যখন মাছটা নিয়েছো, তো তুমি কি মাছটা নিয়ে কি গাড়িতে রেখে কি তুমি কোথাও গেছিলে, কোনো বিড়াল ঠিড়াল ঢুকেছে, তুমি হয়তো গাড়িটা তুমি উইন্ডো গ্লাসগুলো হয়তো নামাওনি। তো তখন অরবিন্দবাবু বলছে না আমি কোথাও যাইনি, গাড়িটা আমি তো মানে প্রথম থেকেই আমি গাড়িটাকে লক করে গেছি বাজার করতে, বাজার হয়েছে আমি বাজারগুলোকে সুন্দর করে সাজিয়ে ঠাজিয়ে রেখে আমি গাড়ি চালাচ্ছি, এবং কিছু দূর আসার পরে আমার যেহেতু প্রচণ্ড দুর্গন্ধ মনে হতে থাকে যে তীব্র মাছের গন্ধ বেরোচ্ছে, তখন আমি এসিটা বন্ধ করে গাড়ির জানলার একটু একটু কাছ নামিয়ে দিই। তো বলছে যে এইটুকু সময়ের ভিতরে আর আমি গাড়িটার পুরোটা সময় চালাচ্ছিলাম, ফলে কোনো বেড়াল ঢুকে এই কাণ্ড ঘটাবে এটা সম্ভব নয়। এবং তারপরে উনি এটাও বলেন যে আমি অরবিন্দবাবু ওনার ওয়াইফকে আর কি বলেন যে আমি যখনই গাড়িটা চালাচ্ছিলাম আমি মাঝে মধ্যে কিন্তু কিছু কিছু জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজ পাচ্ছিলাম, মনে হচ্ছিল কোনো সবজি পড়ে যাচ্ছে, কোনো ফল পড়ছে, কিন্তু এটা হওয়ার একেবারেই কোনো চান্স নেই, কারণ ওভাবে চলন্ত গাড়ির মধ্যে আর যাই হোক কোনো বিড়াল যে ঢুকতে পারবে না বা সেটা যে একটা বিড়ালের পক্ষে সম্ভব না, এটা আমরা সবাই জানি বা সবাই আমরা বুঝতেই পারি। তো ওরা তো মানে উনি তো অবাক হয়ে যান যে কি করবে, ওর কিছু বুঝতে পারছে না যে এবার কি করা যেতে পারে। যাই হোক, তো উনি ওনার ওয়াইফ তো মানে দেখলো যে ওই মাছের অবস্থা প্রচণ্ড খারাপ, তো তারপরে তো জিনিসপত্র রেখে গাড়িটাকে ভালো করে সেই মুহূর্তেই উনি পরিষ্কার করলেন, কারণ ওই গাড়িটা থেকে এত বেশি দুর্গন্ধ বেরোচ্ছে, চারিদিকে ওরকম মাছের কিছু কিছু জায়গায় জায়গায় মাছের কাঁটা পড়ে রয়েছে, গাড়ির মধ্যে মাছের ফ্লেশ লেগে রয়েছে। তো ওনার ওয়াইফ এসে মোটামুটি ওই জিনিসগুলো নিয়ে গেল, এবং তারপর অরবিন্দবাবু নিজে মানে প্রায় 2 ঘন্টা ধরে গাড়িটাকে সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে আর কি উনি ঠিকঠাক করেন। ওরকম অপরিষ্কার গাড়ি ওভাবে রাখতেও বাজে লাগছে, এবং পুরো বিষয়টার মধ্যে না মানে অরবিন্দবাবু খুব অবাক হয়ে যান। খুব স্বাভাবিক ব্যাপার, বুঝতেই পারছেন একটা মানুষের গাড়িতে যদি এরকম ঘটনা ঘটে এটা কোনোভাবেই ঘটা সম্ভব নয়। উনি নিজে ভাবছেন তাহলে হলোটা কি, আমাকে কি মাছ বিক্রেতা ঠকালো, কিন্তু তারপর উনি ভাবছেন না আমি তো নিজে চোখে দেখেছি ও মাছটা কেটেছে সুন্দর করে ভালো করে প্লাস্টিকে ভরে, এবং সেই প্লাস্টিক আমি নিজে হাতে নিয়ে গাড়িতে রেখেছি। তো তারপর উনি ভাবছেন যে তাহলে গাড়িতে কি আওয়াজগুলোকে কি করে হচ্ছিল। তারপর উনি মনে মনে ভাবতেন থাকেন যে তাহলে কি কোনোভাবে কোনো বিড়াল আমার গাড়ির মধ্যে ছিল শুয়ে। তারপর উনি ভাবছেন সেটাও তো সম্ভব নয়, কারণ গাড়ি পুরো বন্ধ থাকে রাতের বেলা। উনি না মানে কিছুই বুঝতে পারছেন না। তো যাই হোক, তো উনি মানে পরের দিন ওনার ছুটি ছিল, উনি বললাম যে ওনার বাড়িতে একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল, তো আবার ওনাকে যথারীতি মাছ ফাছ কিনতে হলো, যেগুলো নষ্ট হয়েছিল সেগুলো তার দেয়া গেল না, তো ওনার বাড়ির অনুষ্ঠান মিটে যায়। খুব অদ্ভুতভাবে এর পরের দিন মানে এই জন্মদিনের অনুষ্ঠান যে হলো ঠিক তার পরের দিন একটা একটা অদ্ভুত বলা যেতে পারে, মানে যার কোনো ব্যাখ্যা আর কি উনি নিজে করতে পারেননি, সেই রকম একটা ব্যাখ্যাতীত ঘটনা ঘটলো। সেই ঘটনাটা কি ছিল? আচ্ছা, এই ঘটনাটার পরে মানে এই যে ঘটনাটা আমি এখন আপনাদেরকে বলবো, এরপরে একটা ওনার জীবনে এমন ঘটনা ঘটে যেটা উনি নিজে লিখেছেন যে এটা মানে উনি সারা জীবনে কোনোদিন ভুলতে পারবেন না। এরকম ঘটনা যে সত্যি সত্যি বাস্তবেও কোনো মানুষের জীবনে যে ঘটতে পারে বা ঘটা সম্ভব,
সেটা তো আপনারাও শুনলে বুঝতে পারবেন। তো আমি বলছি, তো এই জন্মদিনের অনুষ্ঠানটা মিটে যাওয়ার পরের দিন উনি একটা অদ্ভুত জিনিস দেখেন ওনার গাড়িতে। সেটা হচ্ছে যে ওনার বাড়িতে বেশ কিছু লোক নিমন্ত্রিত হয়েছিল। তো প্রত্যেককে যেরকম একটা কাগজের থালায় খাবার পরিবেশন করা হয়, তো সেরকমই খাবার দাবার দেওয়া হয়েছে। তো সেদিন ওনার বাড়িতে না মানে বাসন্তী পোলাও হয়েছিল, বাসন্তী পোলাও, আলুর দম, মাছ, এরকম আইটেম রান্না হয়েছিল। তো পরের দিন যখন উনি কাজের জন্য বেরোচ্ছেন, পরের দিন একটু উনি দেরি করে বেরোন, মানে মোটামুটি উনি এমনিতে নর্মালি বেরোতেন 7:30 পৌনে 8টা এরকম উনি বেরোতেন, কিন্তু সেদিনকে উনি 9:30টার সময় বেরোন। যথারীতি গাড়ি উনি স্টার্ট দিয়েছেন, তো গাড়ি নিয়ে উনি জাস্ট বেরিয়েছেন বাড়ি থেকে। তো সেই মুহূর্তে না ওনার হঠাৎ করেই মনে হলো উনি কিছু একটা দেখলেন। তো উনি দেখেন কিছুটা গিয়ে উনি গাড়িটাকে সাইড করে উনি দেখেন যে ওনাদের পিছনের যে সিটটা ছিল, সেই পিছনের সিটে মানে ঠিক এক মুঠো বাসন্তী পোলাও, মানে একদম সিটের উপরে ডাইরেক্ট এক মুঠো বাসন্তী পোলাও, আর ওই যে মাছ হয়েছিল সেই মাছের কিছু কাটাকুটো, আর মিষ্টির একটু অংশ, মানে আধ খাওয়া সন্দেশ যেরকম আর কি দেখতে লাগে, ঠিক সেরকম আধ খাওয়া একটা সন্দেশ, এবং সেই সন্দেশটা কিন্তু আগের দিন ওনার বাড়ি যে জন্মদিনের অনুষ্ঠানটা ছিল সেখানেই কিন্তু ওরকম সন্দেশ উনি এনেছিলেন। তো এইরকম একটুখানি খাবারের উচ্ছিষ্ট বলা যেতে পারে, সেটা দেখছেন উনি ওনার যে গাড়ির যে পিছনের সিটটা সেখানে রয়েছে। এটা দেখে না ওনার প্রচণ্ড রাগ হয়ে যায় যে এই কাজটা কে করলো। মানে জন্মদিনের অনুষ্ঠান ছিল, লোকজন এসেছে, এবং সেই দিন উনি একজনকে রাতের দিকে ওনাদেরই আর কি নিমন্ত্রিত একজন ছিলেন, তো তাদের কয়েকজনকে আর কি উনি ছাড়তে গেছিলেন। দুবারে উনি গাড়ি করে নিয়ে স্টেশনে ছাড়তে যান। তো উনি ভাবছেন যে আমি নিজে গাড়ি ড্রাইভ করেছি, আর যাদেরকে উনি স্টেশনে ছাড়তে গেছিলেন তারা যথেষ্ট ওনার নিজের আত্মীয় আর কি, এবং তাদের মধ্যে কেউ কোনো বাচ্চা নেই। ফলে কে এই ধরনের একটা বাজে কাজ করবে যে মানে অনুষ্ঠান বাড়ির খাবার সেরকমভাবে ডাইরেক্ট গাড়ির সিটের মধ্যে ওরকমভাবে খাবারের উচ্ছিষ্ট রেখে চলে যাবে। তো ওনার না প্রচণ্ড রাগ হয়। তো উনি সঙ্গে সঙ্গে ওনার বাড়িতে ফোন করেন, ওনার ওয়াইফকে ফোন করেছে। তো বলছে যে দেখো আমি এখন গাড়ি নিয়ে বেরিয়েছি, জাস্ট আমি লক্ষ্য করিনি, মানে জাস্ট আমি বাড়ি থেকে বেরিয়ে একটা মোড়ের মাথা ছিল, তো সেই মোড়ের মাথায় আর কি টার্ন নেওয়ার সময় উনি পিছনে তাকান, এবং তখন উনি খেয়াল করেন গাড়ির মধ্যে এরকম খাবারের উচ্ছিষ্টাংশ পড়ে রয়েছে। তো ওনার ওয়াইফকে যখন উনি কথাটা বলে, তো ওনার ওয়াইফ বলছেন যে তুমি এসব কি বলছো, মানে এরকম কে করবে, এরকম কার রুচি হবে যে সে এরকম খাবারের উচ্ছিষ্ট এরকম রেখে দিয়ে চলে যাবে, এটা তো সম্ভব নয়। তো উনি বলছেন যে আমি তো দেখতে পাচ্ছি, নিশ্চয়ই কালকে কেউ করেছে কাজটা। তো যাই হোক, তো ওনার খুব রাগ হয় অরবিন্দবাবু, স্বাভাবিকভাবে উনি ভেবেছেন যে যে সমস্ত মানে দুবার উনি স্টেশনে এসেছিলেন গাড়ি নিয়ে, তো ভেবেছে যে তাদের মধ্যেই ওনার আত্মীয় যারা ওই গাড়িতে যাতায়াত করেছিল, ভেবেছে তারাই কেউ কাজটা করেছে। তো উনি যাই হোক, তো রাতের উনি ওনার গাড়িতে যে টিস্যু থাকে, তো ওই একটা জায়গায় উনি যখন যেখানে গাড়িটা আর কি দাঁড় করিয়েছিলেন সেখানেই টিস্যু দিয়ে উনি জায়গাটা পরিষ্কার করে দেন। ভালো কথা, ওনার সেদিনের যা যা কাজকর্ম ছিল, দুটো জায়গায় ওনার ভিজিট ছিল, তো সেগুলো সমস্ত কিছু উনি করে নেন। করে উনি সেদিন বাড়ি ফিরছেন। এবার সেদিন উনি যেখানে গেছিলেন, তো সেখান থেকে ফিরতে মোটামুটি ওনার ওই 7:30 মতো তখন বাজে, উনি ফিরছেন। আর জায়গাটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, আপনারা সকলেই চেনেন। তো দ্বিতীয় হুগলি সেতু দিয়ে উনি গাড়ি নিয়ে ফিরছেন। এমন সময় ওনার তো উনি এই ঘটনাগুলো পরপর ঘটার পর না উনি খুব কনসাস হয়ে গেছিলেন। মানে যখনই উনি গাড়িতে উঠতেন উনি ভালো করে গাড়িটার সামনের সিট পিছনের সিট উনি দেখে নিতেন। তো উনি ওঠার সময়ও দেখেছেন যে গাড়ি সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। তো উনি চালাচ্ছেন গাড়িতে কিন্তু উনি ছাড়া আর কেউ নেই। দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে বেশ সাই করে গাড়ি যাচ্ছে, ওনার গাড়িও ছুটছে। এমন সময় উনি ওনার যে সামনের যে গ্লাসটা ছিল, সেই গ্লাসে দিয়ে আপনি পিছনের সিটে কেউ আছে কি না সেটাও আপনি দেখতে পাবেন। তো সেই গ্লাসে হঠাৎ করেই আমরা যখন গাড়ি চালাই, তো তখন আমরা তো অবশ্যই চোখটা সামনের দিকে থাকে, বাকি দুই সাইডের যে লুকিং গ্লাসগুলো থাকে সেদিকেও থাকে। তো ওনার হঠাৎ করেই গাড়ি চালাতে ওনার একবার উনি ওই সামনের যে লুকিং গ্লাসটা ছিল, যেটা থেকে পিছনের সিটেও কেউ বসে থাকলে দেখা যাবে, সেদিকে ওনার চোখটা পড়ে। এবং চোখ পড়ার পরে অরবিন্দবাবু যে জিনিসটা দেখেন
যেটা দেখার কোনোভাবেই কোনো কথা নেই। উনি দেখেন একটা মানুষ ওনারই গাড়ির পিছনের সিটে বসে আছে। ওই যে এক ঝলক অরবিন্দবাবুর চোখটা ওই গ্লাসের দিকে পড়ে এবং সেই গ্লাস থেকে উনি পিছনের সিটটাকে দেখতে পাচ্ছেন, যে পিছনের সিটে উনি দেখেন যে একটা মানুষ বসে রয়েছে এবং সেই মানুষটার চোখ মুখের সামনেটা না কীরকম একটা কালো কালো দাগড়া দাগড়া টাইপের একটা কীরকম হয়ে আছে। এবং সেই লোক মানে যে মানুষটা আর কি পিছনে রয়েছে সে পুরুষ না মহিলা উনি কিছু বুঝতে পারেনি, শুধু এটুকু বুঝতে পারে তার চোখগুলো বড় বড়, মানে অনেকটা বড়, স্বাভাবিক মানুষের যেরকম চোখ হয় তার থেকে অনেকটা বড়। তার মুখ চোখ মানে সমস্ত জায়গাটা না কীরকম একটা কালো কালো দাগড়া দাগড়া মতো হয়েছে। আর সে অরবিন্দ বাবুর দিকে তাকিয়ে আছে একদম, মানে যাকে বলে ওই লুকিং গ্লাস দিয়ে একদম আই কন্ট্যাক্ট হয়ে যায়। এই জিনিসটা যেই মুহূর্তে ঘটে সেই মুহূর্তে না উনি মানে এতটা চমকে যান, মানে এই ব্যাপারটা আপনারা নিজেরা একবার ইম্যাজিন করে দেখুন যে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি একা গাড়িতে রয়েছেন, আপনার গাড়িতে কেউ নেই, আপনি মানে মোটামুটি সন্ধে রাতের দিকে আপনি গাড়ি চালিয়ে কোথাও থেকে বাড়ি ফিরছেন, আর হঠাৎ করেই আপনি লুকিং গ্লাসে দেখলেন যে আপনারই গাড়ির পিছনের সিটে সম্পূর্ণ অজানা অচেনা একটা মানুষের মুখ, এবং সেটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য উনি দেখেন। এবং তারপরে যখন উনি আরেকটু ভালো করে দেখার চেষ্টা করেন তখন দেখেন যে ওনার সিটের ওখানটা ফাঁকা, কিচ্ছু নেই। এই জিনিসটা দেখার পরে উনি এত চমকে যান, উনি এত ভয় পেয়ে যান যে মুহূর্তের জন্য মানে 2-3 সেকেন্ডের জন্য ওনার মানে উনি যে স্টিয়ারিং হুইলটা যে ওনার হাতে ছিল সেখান থেকে না ওনার কন্ট্রোলটা চলে যায়, মানে কয়েক সেকেন্ডের জন্য। তো যদিও তারপরে উনি নিজের গাড়িটাকে নিজের কন্ট্রোলে সামলে নেন। মানে ওই মুহূর্তে যেটা উনি লিখেছেন অরবিন্দবাবু, যে ওই মুহূর্তে একটা কোনো অ্যাক্সিডেন্টও ঘটে যেতে পারতো, কারণ আমি হয়তো কোনো গাড়িকে গিয়ে ঠুকে দিতে পারতাম, বা আমি হঠাৎ করে যদি দাঁড়িয়ে পড়তাম ব্রেক কষে তাহলে পিছন থেকে কোনো গাড়ি এসে আমায় হিট করতে পারতো, মানে অনেক কিছুই হতে পারতো। কিন্তু মানে ভগবানের আশীর্বাদ বলে না, তো যাই হোক, তো উনি ব্যাপারটা সামলে নেন এবং ওই দ্বিতীয় হুগলি সেতু থেকে বেরিয়ে এক্সিট করে উনি একটা অন্য রাস্তা নেন। তো সেই রাস্তায় গিয়ে উনি গাড়িটাকে একটা সাইড করেন। সাইড করে উনি ভালোভাবে ঘাড় ঘুরিয়ে সিট বেল্ট খুলে উনি ঘাড় ঘুরিয়ে যখন দেখছেন তখন দেখতে সত্যিই তো পিছনের সিটে কেউ নেই আর থাকা সম্ভবও নয়। তো উনি গাড়ির আলোটা জ্বালান ভিতরে, তো সেখানে উনি আবার আলো জ্বালিয়ে ভালো করে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন যে মানে কোনোভাবে গাড়ির দরজা খোলা ছিল কি না, মানে কিছু উনি মানে ব্যাপারটাকে না উনি বোঝার চেষ্টা করেন যে আমি এটা দেখলাম কেন, এটা তো খুব একটা স্বাভাবিক বিষয় নয় দেখা। তো উনি দেখলেন গাড়িতে কোথাও কেউ নেই, ওনার গাড়ির যে পিছনের যে দরজা দুটো সেটাও ঠিকঠাক মতোই লক করা রয়েছে। উনি ভাবলেন যে আমি এটা কেন দেখলাম, এটা আমার কী জন্য হলো। আর উনি যে গাড়ি যেটা দেখেছে এটা যে উনি ভুল দেখেনি সেটা কিন্তু উনি তখনও জানতেন যে আমি ভুল তো দেখিনি, তাহলে আমি এটা দেখলাম কেন। তো উনি ভাবলেন যে হতে পারে আমি হয়তো গাড়ির ওই লুকিং গ্লাসে কোনো একটা রিফ্লেকশন দেখেছি, যেটা হওয়া সম্ভব নয় একেবারেই। তো এটা বলে না উনি নিজেকে বোঝানোর চেষ্টা করলেন। তো ওখানে উনি 5 মিনিট দাঁড়ান গাড়ি নিয়ে, এবং তারপরে না এগুলো চিন্তাভাবনা করে ওনার না মনে হয় যেন শরীরটা খুব খারাপ লাগছে। তো ওখান দিয়ে আরেকটু গিয়ে একটা চায়ের দোকান ছিল, তো সেই চায়ের দোকানের ওখানে উনি গাড়িটা দাঁড় করিয়ে দেন, কারণ তখন ওনার শরীরটা রীতিমতো মানে অস্থির অস্থির করছে। মানে দেখবেন আমরা যখন কোনো এমন কিছু দেখি বা এমন কিছু শুনি যেটা আমাদের দেখা বা শোনার কথা ছিল না, যেটা একেবারেই স্বাভাবিক নয়, সেটা যদি আমাদেরকে এক্সপেরিয়েন্স করতে হয় সেক্ষেত্রে একটা চরম শরীর খারাপ লাগতে থাকে, মানুষের নিজের প্রতি নিজের কন্ট্রোল থাকে না। তো উনি ভাবলেন যে ঠিক আছে আমি একটু চা খাই। তো উনি চা খাচ্ছেন এবং চা খেতে খেতে উনি কন্টিনিউয়াস ভাবছেন যে আমার সাথে কী হলো। যাই হোক, তো উনি ভাবলেন যে দূর আমি এসব মনে মনে ভাবছি, মানে একটু নিজেকে উনি যখন কন্ট্রোল করলেন, একটু যখন ধাতস্থ হলেন, তখন উনি ভাবছেন যে আমি সমস্ত কী ভাবছি, এগুলো আবার হয় নাকি। তো যাই হোক, তো চা খান উনি, চা খাওয়ার পরে পয়সা টয়সা মিটিয়ে আবার উনি গাড়ি চালানো শুরু করেন। এবারে উনি গাড়ি চালাচ্ছেন, মাঝে মধ্যেই উনি মানে সাহস করে, মানে যখন উনি গাড়িটা চালানো শুরু করেছেন ওনার মাঝে মধ্যে খুব ভয় হচ্ছে যে পিছনের সিটের দিকে তাকাতে। উনি ভাবছেন যে আবার আমি এরকম কিছু দেখবো না তো। তো মনে মনে ওনার মানে মানুষের তো দুটো মন থাকে, তো একটা মন ওনার খুব ভয় পেয়ে যায়। তো উনি তখন ভাবেন যে না, আমি যদি এভাবে ভয় পাই এটা তো ভালো কথা নয়, আমি নিজের গাড়ি নিজে চালাচ্ছি, আমি জানি গাড়িতে আমি একাই রয়েছি, সেখানে আমি অন্য কাউকে কী করে দেখব।
তো উনি মানে বেশ কয়েকবার মনে মানে শঙ্কা ভয় সব কিছু নিয়ে উনি পিছনের দিকে তাকান, মানে পিছনের সিটের দিকে তাকান, তো উনি দেখেন যে কেউ নেই, যেটা খুবই স্বাভাবিক। তো উনি যথারীতি ভালোভাবে বাড়ি পৌঁছে যান। এবার সেদিন না ওনার প্রচুর মানে উনি যেহেতু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তো ওনাকে তো প্রচুর ওষুধের স্যাম্পল নিয়ে নিয়ে অনেক জায়গায় ট্রাভেল করতে হতো। তো উনি কী করেছিলেন, বেশ কিছু ফাইল আর এরকমই কিছু মেডিসিনের স্যাম্পল ওনার গাড়ির পিছনের দিকটা উনি রেখেছিলেন, আর কিছু ছিল ওনার সামনের সিটে। তো উনি সামনের সিট থেকে জিনিসপত্রগুলো নিয়েছেন। নেয়ার পরে উনি পিছনের সিটেও ওনার যে স্যাম্পল ছিল ওষুধে, তারপরে বেশ কিছু কাগজপত্র ফাইল, ওগুলোকে উনি নেন। এবার নেয়ার পরে উনি ভাবলেন যে উনি ঘরে ঢুকে গেছেন, ভাবলেন যে আমার সব কিছু নেওয়া হয়ে গেছে, উনি গাড়ি লক করে উনি ঘরে চলে গেছেন। এবার ঘরে আসার পরে ওনার মনে হলো কিছুক্ষণ পরে, 10-15 মিনিট পরে, সেটা হচ্ছে বুঝতেই পারছেন এখন আমাদের মানে আমাদের জীবনে ফোনটা কতখানি একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে। তো উনি বাড়িতে এসে ফ্রেশ হওয়ার পরে ওনার মনে পড়ে যে উনি ফোনটা গাড়িতে ভুলে গেছেন। তো উনি ঘর থেকে বেরোন। তো উনি ওনার ওয়াইফকে বলেছেন যে তুমি চা করো, আমি ফোনটা হয়তো আমার গাড়িতে ফেলে এসেছি, তো আমি নিয়ে আসছি। তো উনি গাড়ির কাছে যান। তো গাড়ির কাছে গিয়ে যখন উনি প্রথমে মানে ড্রাইভারের দিকের যখন দরজাটা খুলেছেন, তো খুলে দেখছেন যে ওখানে ফোনটা নেই। তো তারপর ওনার মনে পড়লো, আরে আমি তো পিছনের সিটে অনেকক্ষণ ছিলাম, কাগজপত্র স্যাম্পেলগুলো নিয়েছিলাম, তাহলে হয়তো সেখানে আমি ফোনটা ফেলেছি। তো উনি তারপরে পিছনের দরজাটা খুলেছেন গাড়ির। পিছনের দিকের দরজাটা যখন উনি গাড়ির খুলেছেন, তখন উনি দেখেন যে ঠিকই যথারীতি ফোনটা পিছনের দিকের ওই যে সিটটা রয়েছে, পিছনের সিটের উপরে ফোনটা পড়ে রয়েছে। তো উনি ফোনটা হাতে নিয়েছেন। এবার ফোনটা হাতে নিয়ে উনি মানে প্রথমেই মানে ফোনটাকে উনি হয়তো প্রায় ফোনের সাথে ডিটাচ প্রায় 15 মিনিট। এবার উনি সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে, আমরা যদি এরকমভাবে ফোনটা কিছুক্ষণের জন্য কোনো একটা জায়গায় ফেলে দিই, তো ফার্স্টেই তো আমরা ফোনটা নিয়ে চেক করি যে কোনো কল মিস করে গেছি কিনা বা কোনো ইম্পর্টেন্ট মেসেজ মিস করে গেছি কিনা, কারণ ওনার তার আগে একটা ফোন আসার কথা ছিল। তো উনি কী করেছেন, ওইখান থেকে ফোনটা নিয়ে উনি জাস্ট ফোনটাকে আনলক করে উনি একটা মেল চেক করছেন আর দেখছেন কোনো ফোন এসছে কিনা। এবার যে জায়গাটায় আর কি ওনার গাড়িটা রাখা থাকতো, সেটার হচ্ছে ওনার মেন বাড়িটা, তার পাশে যে একটা ছোট্ট ঘর ছিল সেটার মাঝখানের একটা জায়গা। এবার ওই সামনের যে জায়গাটা ছিল সেখানে একটা এমনি জাস্ট একটা বাল্ব জ্বলতো, খুব একটা যে আলো ছিল সেটা নয়। এবার গাড়ির মধ্যে অন্ধকারে উনি যে আর কি মোবাইলটা যে নিয়েছেন, এবার সেই মোবাইলটা থেকে উনি যখন মেলটা চেক করছেন, তো তখন সেই মোবাইলের একটা তো নিজস্ব আলো আছে, সেটা কিন্তু ফ্ল্যাশ লাইট নয়, বা জাস্ট মোবাইলের একটা এমনি স্ক্রিনের একটা আলো থাকে। উনি যখন ওটা দেখছেন মানে খুব মন দিয়ে আর কি উনি দেখছেন যে আরে কোনো কল আমি মিস করে গেলাম না তো, একটা ফোন আসার কথা ছিল, একটা মেল আসার কথা ছিল। ঠিক সেই মুহূর্তে ওই মোবাইলের আলোর মধ্যেই উনি বুঝতে পারেন যে পিছনের সিটে কেউ একজন বসে আছে। উনি জাস্ট ভিতরে ঢুকে গাড়ি থেকে মানে গাড়িতে মোবাইলটা পড়ে আছে কিনা উনি ঢুকে সিটে বসে উনি দেখছিলেন, এবং ফোনটা যে মুহূর্তে ওনার হাতে আসে অরবিন্দবাবুর, উনি ফোনটা চেক করছেন। এবার ফোনের স্ক্রিনের ওই আলোতে উনি বুঝতে পারেন, খুব একটা পাওয়ারফুল আলো নয়, বাট একটা মোটামুটি এমন আলো থাকে যে পাশে যদি কেউ মানে বসে থাকে অ্যাটলিস্ট কিছু তো বোঝা যাবে তার। একদম সেম জিনিসটা কিন্তু অরবিন্দবাবু ফিল করেন। উনি ফিল করেন যে ওনার গাড়ির সিটের পিছনে কেউ একজন বসে আছে, এবং এটা দেখে যখন উনি মানে বুঝতে পারেন যে একদম ওনার সামনে কেউ রয়েছে ওনারই গাড়ির পিছনের সিটে বসে, উনি সঙ্গে সঙ্গে উনি গাড়িটা থেকে বেরিয়ে মানে দরজাটা বন্ধ করে দেন। এবার ওনার এত ভয় লেগে যায়, উনি ভাবলেন যে ব্যাপারটা কি হলো। তো মানে কয়েক মুহূর্ত মানে বলা যেতে পারে কিছু সেকেন্ডের জন্য উনি না মানে 5-10 সেকেন্ডের জন্য উনি পুরো স্তব্ধ হয়ে যান ভয়ে, যে ব্যাপারটা হলোটা কি। গাড়িটা তো পুরো লক করা ছিল, বন্ধ ছিল, গাড়ির ভিতরে লোকটা ঢুকলো কি করে, কেউ তো একজন আছে। তো উনি না তখন মানে নিজেকে যখন ওই কিছুক্ষণ পরে যখন ওই স্তব্ধতাটা ওনার কেটে গেল, উনি সঙ্গে সঙ্গে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করেন। অন করে যখন উনি গাড়ির দিকে দিয়েছেন ওনার স্পেশালি মানে পিছনের সিটের দিকে, উনি দেখেন পিছনের সিট ফাঁকা, যথারীতি ফাঁকা, কেউ নেই, মানে কেউই নেই, যেটা খুবই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। বাট এইবার কিন্তু উনি খুব টেনশনে পড়ে গেলেন অরবিন্দবাবু, যে পরপর দুবার আমার সাথে এই ঘটনাটা কি করে ঘটলো, এটা তো মানে মনের ভুল হতে পারে না।
মানে উনি এখন যে মুহূর্তটায় উনি ছিলেন ওখানে, বা যেটা উনি মনে হলো উনি দেখলেন, সেখানে ওনার কোনো ভয় কাজ করেনি, ওনার কোনো হ্যালুসিনেশন কাজ করেনি, সেটা উনি একদম 100% শিওর। তো ওনার প্রচণ্ড মানে ব্যাপারটায় ভয় লেগে যায়। তো তারপরেও উনি মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে আশেপাশের কিছু জায়গা উনি দেখলেন, ফোন মানে গাড়িটার সামনে পিছনে উনি দেখলে কোথাও কেউ নেই, এটা থাকার সম্ভবও নয়। তো তারপরে মানে উনি ভাবলেন যে ঠিক আছে, কিছু একটা আমাকে মানে করতে হবে, কিছু একটা আমাকে ভাবতে হবে, এভাবে তো চলা সম্ভব নয়, মানে এটা কি করে আমার সাথে এটা বারবার হতে পারে। তো উনি এই যে একজন কাউকে ওনার মানে গাড়ির পিছনের সিটে দেখেছেন, বা এই যে বিষয়টা, এটা কিন্তু উনি ওনার ওয়াইফের সাথে শেয়ার করেননি। কিন্তু সেই দিন রাতের বেলা উনি মানে এতটাই ভয় পেয়ে গেছিলেন এবং এতটাই উনি মানে ক্লুলেস ছিলেন বিষয়টায়, যেটা কি করে সম্ভব, তো উনি ওনার ওয়াইফকে পুরো বিষয়টা বললেন। তো ওনার ওয়াইফকে যখন উনি কথাটা বললেন, তো ওনার ওয়াইফ বললেন এটা তো খুবই বাজে ব্যাপার, এটা তো মারাত্মক ব্যাপার, তুমি গাড়ি চালাচ্ছ, তোমার মনে হচ্ছে তোমার সিটের পিছনে কেউ একজন বসে রয়েছে, এটা তো একটা তোমার অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারতো, বা এটা তো খুবই অস্বাভাবিক বিষয়, এটা তো হওয়া উচিত না, এটা হওয়া সম্ভবও নয়। তো ওনার বউ খুব ভয় পেয়ে যান খুব স্বাভাবিকভাবেই। তো উনি বললেন যে দেখো তুমি একটা কাজ করো, তোমাকে আমি একটা কালকে ছোট ছবি দেবো। এবার ব্যাপারটা কি হতো, ওনার গাড়িতে না মাঝে মধ্যে মানে উনি গাড়িটা যখন কিনেছিলেন, তো সেই গাড়িটায় উনি ওনাদের পাশে একটা মন্দির থেকে উনি পুজোর ঠাকুরের ফুল টুল দিয়েছিলেন। এবার গাড়ির মধ্যে যেহেতু মানে ওই সামনের দিকটা অনেকে কোনো ঠাকুরের ছবি বা মূর্তিকেও অনেকেই রাখে, কিন্তু উনি না ওই পুজো দিয়ে জাস্ট একটু ঠাকুরের ফুলই রেখেছিলেন, এরকম কোনো মূর্তি বা কোনো ছবি উনি কিছু রাখেননি। তো ওনার ওয়াইফ বললেন যে দেখো তুমি গাড়ি নিয়ে এত দূর দূর যাতায়াত করো, এত বেশি তোমাকে ড্রাইভ করতে হয়, তোমার সাথে যখন এরকম ঘটছে, তো তুমি একটা কাজ করো, কালকে তোমাকে আমি একটা ঠাকুরের ছবি দেবো। তো ওনার কাছে একটা গণেশ ঠাকুরের ছবি ছিল। তো ওনার ওয়াইফ বললেন যে আমি তোমাকে একটা শ্রী গণেশজির ছবি দেবো, তুমি কিন্তু কালকে ওটা স্নান করে মানে গাড়িতে রেখে তারপরে তুমি খেয়ে দিয়ে যেরকম বেরো সেরকম বেরিও। তো উনি বললেন যে ঠিক আছে। এবার যেটা অরবিন্দবাবু ইমেলে লিখেছেন, যে গাড়ির মধ্যে ওই ঠাকুরের ছবি না উনি অতটা রাখতে পছন্দ করতেন না, কারণ ভাবতেন যে গাড়িতে উনি মানে বাজার দোকান করবেন। আর ওনাদের মানে বাড়িতে আর কি মানে এই অরবিন্দবাবুর মায়ের আর কি যে ব্যাপারটা ছিল, যে উনি প্রচণ্ড আর কি এঁটো কাটা ছোঁয়াছানি বিষয়টা উনি খুব মানতেন। তো তাই ওনার মা নাকি বলতেন যে যেখানে সেখানে ঠাকুরের ছবি রাখা উচিত না। তো সেই জায়গা থেকেই একটা উনি বিশ্বাস করতেন যে ঠিক আছে, ঠাকুর তো ঠাকুর ঘরে ভালো করেই রাখা থাকে, তো গাড়িতে আর ওভাবে রাখবো না, এমনি জাস্ট যেদিন উনি গাড়িটা কিনে এনেছেন সেদিনকে আর কি উনি একটা মন্দির থেকে পুজো দিয়ে সেই ঠাকুরের ফুলটা উনি মানে যেখানটায় আর কি ওই এয়ার ব্যাগগুলো থাকে, গাড়ির যে এয়ার ব্যাগটা থাকে ওইখান দিয়ে একটুখানি একটা ফুলটা উনি ছুঁয়ে রেখে দিয়েছিলেন। তো উনি ভাবলেন যে ঠিক আছে, ওয়াইফ যখন বলছে তাহলে ঠাকুরের ছবি রাখবো। এবার ওনারা সেদিনকে শুয়ে পড়েন খেয়ে দিয়ে। এবারে ওই দিন না মানে কোনো একটা অস্বস্তি মানে কোনো একটা কারণে ওনার মনে হচ্ছিল খুব অস্বস্তি হচ্ছে, মানে প্রায় সেটা মাঝরাতে মানে 2-2:30 এরকম টাইমে হবে। ওনার মনে হচ্ছে না খুব অস্বস্তি হচ্ছে। তো উনি ঘুম থেকে উঠে গেছেন, 2-2:30 বাজে, তো উনি একটু জল খেয়ে পায়চারি করছেন। এবার যেটা উনি বলেছেন যে ওনার ছেলে মেয়ে, ওনার এক ছেলে এক মেয়ে, তো ওরা না মানে ওনারা স্বামী স্ত্রী, অরবিন্দবাবু এবং ওনার ওয়াইফ একতলায় থাকতেন। আর ওনার যে ছেলে মেয়ে তারা ওপরে দুটো আলাদা আলাদা ঘর ছিল, ওরা ওখানে রাত অবধি পড়াশুনো করতো, তো ওদের ঘরটা ছিল ওপরে। তো এবারে এই অরবিন্দবাবুর একটা সামনে একটা ছোট বারান্দা মতো ছিল। তো উনি যখন ওনার রকম একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে যায়, উনি একটু এসে বারান্দার দিকটা ঘোরাফেরা করছেন। এবার সেদিনকে বেশ বাইরে হাওয়া দিচ্ছিল, তখন বেশ মোটামুটি একটা হাওয়া চলছে। তো উনি সামনে একটা মানে গাছপালা রয়েছে অপোজিটের বাড়ি, আর সামনে যে লাইট পোস্টটা রয়েছে সেই লাইট পোস্টের আলোর কিছুটা অংশ এসে ওনার গাড়ির দিকে পড়েছে। তো ওই সামান্য আলোতে আর গাছের পাতা নড়ছে, বেশ একটা মৃদুমন্দ হাওয়া দিচ্ছে বাইরে, এর মধ্যে এই অরবিন্দবাবু খেয়াল করেন ওনার মনে হতে থাকে যে গাড়ির মধ্যে কেউ একটা রয়েছে। মানে ওই যে একটু একটু করে আলো মাঝে মধ্যেই পড়ছে, সেই আলোটা পড়ছে এবং যেহেতু গাছপালা নড়ছে হালকা হাওয়া দিচ্ছে, ফলে আলোটা যে স্থিরভাবে পড়ছে তা নয়, মাঝে মধ্যেই পাতার ছায়া পড়ছে। কিন্তু উনি বুঝতে পারেন যে কিছু একটা গাড়ির মধ্যে রয়েছে, সেটা উনি স্পষ্ট বুঝতে পারেন। এবার একবার ভাবেন উনি যে উনি যাবেন, গিয়ে দেখবেন। কিন্তু ওই মুহূর্তে ওনার না মানে কীরকম একটা শরীরটা কীরকম ভারী হয়ে আসে
এবং তারপরে উনি চিন্তা করতে থাকেন যে যেহেতু বাইরে হাওয়া দিচ্ছে, আলোটাও সেই জন্য ছায়াটা বিভিন্ন সামনে আসছে পিছোচ্ছে, তো উনি ভাবেন যে আমি এই সমস্ত কী ভাবছি, এটা তো নাও হতে পারে। এবার মানে ওইখানে ওনার দাঁড়িয়ে থাকতে থাকতে না মানে একটা শরীরটা এমন অবসন্ন হয়ে আসে, উনি আর ওখানে দাঁড়াতে পারেন না। তো আবার গিয়ে উনি শুয়ে পড়েন এবং ঘুমিয়েও পড়েন। পরের দিন ওনার শরীরটা একদমই সেম থাকে এবং ওনার হঠাৎ করেই, যেটা অরবিন্দবাবু লিখেছেন, যে উনি নিজে খুবই শান্তশিষ্ট স্বভাবের মানুষ এবং উনি যে প্রফেশনে যুক্ত আছেন, যে প্রফেশনের সাথে উনি যুক্ত, সেই প্রফেশনে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে, বিভিন্ন ডাক্তারদের সাথে, বিভিন্ন কোম্পানির আরও লোকেদের সাথে, তো সেখানে নিজেকে কাম কুল রাখাটা খুব দরকার। আর উনি নিজে প্রকৃতপক্ষে সে টাইপেরই মানুষ। কিন্তু সকালবেলা উঠে কেন জানি না ওনার প্রচণ্ড মানে সব কিছুর প্রতি খুব বিরক্ত লাগে। যাই হোক, উনি ঠিকমতো খাওয়া দাওয়াও করেন না। তো ওনার ওয়াইফ বলেছিলাম যে, আগের দিনই যেহেতু কথা হয়েছিল, তো ওনার ওয়াইফ বলেছিলেন যে আমি তোমাকে একটা শ্রী গণেশ ঠাকুরের ছবি আছে, আমি তোমাকে দেবো, তুমি ওটা গাড়ির সামনে রেখো। কিন্তু সেদিন ওনার সব কিছুতেই এত বেশি বিরক্তি লাগতে থাকে, তো উনি নিজেই লিখেছেন ইমেলে যে উনি শুধু শুধু কারণে বাড়িতে চিৎকার চেঁচামেচি করেন এবং ছোট একটা বিষয় নিয়ে উনি মনোমালিন্য করে উনি ঘর থেকে বেরিয়ে যান এবং যথারীতি ওই ঠাকুরের ছবিটা না নিয়ে। এবার উনি যখন বাড়ি থেকে বেরিয়ে গেছেন, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে উনি যখন গাড়ি চালাচ্ছেন, উনি ভাবছেন যে শুধু শুধু আমি, ওনার ছেলে মেয়েকে উনি একটু বকাবকি করেন পড়াশুনো নিয়ে, ওনার ওয়াইফকে কিছু একটা রান্নাবাড়ি, কিছু একটা খাবারের ব্যাপার নিয়ে উনি একটু বকাবকি করেন। তো সমস্ত কিছু পরেই উনি যখন বাড়ি থেকে বেরিয়ে গেছেন আলটিমেটলি, তো তখন উনি ভাবছেন যে আমি কি বাজেভাবে দিনটা শুরু করলাম, শুধু শুধু আমি বাড়ির লোকগুলোর উপরে চিৎকার চেঁচামেচি করলাম। যাক, ফেরার সময় মানে ওদের জন্য আমি কিছু একটা খাবার টাবার নিয়ে আসবো। ইস, আমি এটা বাজে করেছি। আর আমাকে আমার ওয়াইফ বলেছিল যে আমি গণেশ ঠাকুরের ছবিটা যাতে আনি, সেটাও আনা হলো না। এরকম নানান কথা উনি ভাবছেন। যাই হোক, তো ভাবতে ভাবতে ওনার সেদিন উনি অফিসে যান, সেখান থেকে উনি আরও কাজে বেরোন, সব কিছু হয়ে যায়, সব কিছু ভালো মতো মিটে যায়। এবার ফেরার সময় যেটা হয়, ফেরার সময় উনি ভাবলেন যে একটা জায়গা থেকে ওনার ছেলেমেয়েরা কেক খেতে খুব ভালোবাসতো, তো উনি একটা জায়গা থেকে কেক কেনেন এবং উনি তারপরে নিজে ভাবলেন যে উনি মাংস কিনবেন এবং উনি নিজে সেটা রান্না করবেন আজকে, সবার জন্য রান্না করবেন। কারণ উনি মানে খুব কম রান্না করতেন অরবিন্দবাবু, কিন্তু উনি নাকি মাংসটা খুব ভালো রান্না করেন এবং ওনার ছেলে মেয়ে সবাই আর কি ওনার হাতের মাংস খেতে খুব ভালোবাসে। তো সেই সমস্ত কিছু চিন্তা করে উনি মাংসটা নিয়ে আসেন, গাড়িতে নিয়েছেন। এবার গাড়িতে যখন উনি মাংসটা তুলছেন, সেই সময় না ওনার মনে একটা এরকম খটকা এলো যে মানে আমি আজকে গাড়ি করে মাংস নিয়ে ফিরবো। তো তারপরে উনি ভাবলেন যে না, আমি আজকে সকালে খুব বাজে শুধু শুধু সবাইকে বকাবকি করেছি, তো ঠিক আছে নিয়ে যাই, বেশি তো দূরে না। উনি কিন্তু সেদিনকে খুব বেশি ডিস্টেন্সের দূরত্বে ছিলেন না, মানে যেটা উনি বলেছেন যে উনি সে সময় হাওড়ায় ছিলেন। তো উনি ভাবলেন যে ঠিক আছে, আমি আধা ঘন্টাতে তো পৌঁছে যাব। তো উনি মাংস নিয়ে ওখান থেকে ফিরছেন। এমন সময় উনি হঠাৎ করে ওনার মনে হয় যে ওনার গলার কাছটা একটু কীরকম যেন অস্বস্তিমূলক লাগছে, মানে মনে হচ্ছে গলার দিকটা কীরকম একটা কিছু একটা টেনে টেনে ধরছে, গলার কাছটা ওনার খুব অস্বস্তি লাগছে। তো উনি তাও গাড়িটা চালানো কন্টিনিউ করেছেন। কিছুক্ষণ পরে উনি মানে তখন উনি জিটি রোডে, ওনার গাড়িটা কিন্তু জিটি রোডের উপরে। এমন সময় ওনার মনে হয় যে ওনার গলার কাছে মানে কিছু একটা প্রচণ্ড চাপ আসছে। মানে এমন নয় যে ওনার মানে উনি কিছু উল্টোপাল্টা খেয়েছেন, ওনার খুব অ্যাসিডিটি হয়েছে বা বমি হওয়ার সময় অনেক সময় মনে হয় যে গলার কাছটা খুব ভারী ভারী লাগছে, সেরকম কিন্তু কিছু নয়। ওনার মনে হয় স্যার যে কেউ হয়তো ওনার গলাটা পিছন থেকে চেপে ধরছে, ওনার এটা মনে হয়। এবং এইভাবে উনি কষ্ট করে গাড়ি চালাতে চালাতে উনি যত সামনের দিকে এগোচ্ছেন গাড়ি নিয়ে, আর জিটি রোড বুঝতেই পারছেন, অটো রয়েছে, ছোট গাড়ি রয়েছে, বাস রয়েছে, সমস্ত কিছুকে কাটিয়ে কাটিয়ে ড্রাইভ করে যাওয়া, এবং একটা সময় ওনার গলার কাছে এত পরিমাণ অস্বস্তি বেড়ে যায় যে উনি বুঝতে পারেন যে উনি নিজে আর ঠিকমতো শ্বাস নিতে পারছেন না। তো কোনো রকমে উনি গাড়িটাকে সাইড করার চেষ্টা করছিলেন, যেহেতু জিটি রোডের উপরে বুঝতেই পারছেন, আর যেই জায়গায় ঘটনাটা ঘটেছে মানে সেই জায়গার জিটি রোডের যে রোডটা, সেটা অপেক্ষাকৃত অনেক মানে স্টিপ, মানে একটু ছোট আর কি। ফলে উনি কিন্তু মানে মনে হচ্ছে যেন এই মুহূর্তে এবারে দমটা বন্ধ হয়ে আসবে, তো ওনার হাতে ঠিকমতো স্টিয়ারিংয়ের কন্ট্রোলটা হয় না এবং উনি সামনে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির মানে গাড়িটা আর কি পার্ক করা ছিল, তার পাশে একটা ঠেলা মতো ছিল, তো সেইখানটা গিয়ে ঘেঁষটে গিয়ে ওই গাড়িটা আর ওই ঠেলাটাকে ঘেঁষটে গিয়ে ওনার গাড়িটা দাঁড়িয়ে পড়ে। তো বুঝতেই পারছেন চারিদিক থেকে তো লোকজন ছুটে এসছে,
তো মানে তারা তো মনে হয় ভেবেছে যে এ কিছু একটা করে গাড়িটাকে এরকম করে, পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটা একটুখানি হালকা স্ক্র্যাচ লেগে যায়, আর যে ঠেলাটা ছিল একটা ফলের ঠেলাটা, সে তার কোনো কিছু লাগেও না, কিছু ফল আর কি ঠেলাটায় যেহেতু গাড়িটার ঠোকা লাগে হালকা করে, তো কিছু ফল গড়িয়ে পড়ে যায়, দ্যাটস ইট। এবারে তো আশপাশ থেকে লোক ছুটে এসছে, এবার লোক যখন ছুটে এসছে সেই লোকেরা তখন নাকি দেখে যে এই অরবিন্দবাবু মানে ওনার দুটো হাত নিজের গলার কাছে এবং ওনার চোখ ঠোক পুরো উল্টে গেছে। তো সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পারে যে এই লোকটার হয়তো শরীর খারাপ করেছে, দেখেছে গাড়িতে আর কেউ নেই। তো সঙ্গে সঙ্গে ওনাকে বার করে ওনার চোখে মুখে জল দেয়া হয় এবং তারপরে ওনাকে সামনেই একটা তোমার ডাক্তারের জায়গা ছিল, তো সেখানে ওনাকে নিয়ে যায়। তো সেখানে নিয়ে গিয়ে প্রাথমিকভাবে মানে এই জলফল যখন দেয় তখনই বেশ কিছুটা উনি সুস্থ হয়ে যান, তো চোখ ফোক যে উল্টে গেছিলো সেটা ঠিক হয়ে যায়। তো সবাই দেখতে পায়, মানে তখন ওখানে ওনার পাশে যারা ছিল, তো ডাক্তার যিনি ছিলেন তো তিনি বলেছেন না এবার ঠিক আছে, কোনো কারণে ওনার শ্বাসটা রোধ হয়ে গেছিলো, সেটা কী জন্য সেটা কেউ জানে না। তো ওনাকে যখন জিজ্ঞেস করছে যে আপনার কী হয়েছিল, এবং যেটা দেখা যায় সেটা হচ্ছে ওনার গলায় দুটো লাল লাল মানে ঠিক মোটা দড়ি দিয়ে যদি কারোর গলায় মানে কিছুক্ষণ চেপে দেওয়া যায়, বা একটা দেখবেন অনেক সময় মোটা যদি গলায় সোনার চেন বা যে কোনো কিছু চেন ফেন পরে যদি কেউ একটু টাইট হয়ে থাকে, তাহলে একটা যেরকম দাগ হয়ে যাবে, ঠিক সেরকম গাঢ় লাল রঙের দুটো দাগ, মানে লাল বলা যেতে পারে লাল কালচে দাগ ওনার গলায় পাওয়া যায়। তো উনি তখন নিজেও বুঝতে পারছেন না ওনার সাথে ঠিক কী হয়েছে। তো উনি বলেন যে না আসলে হতে পারে আমার জামা বা কিছু একটা হয়তো আমার গলায় লেগে গেছে, আর উনি না একটা তখন সেই সময় রূপোর চেন পরতেন। তো তখন ডাক্তারবাবু বলছেন যে হতে পারে যে আপনার চেনটাও হয়তো কোনোভাবে পিছনে আটকে যেতে পারে, কিন্তু সেখানেও কিন্তু হওয়ার কথা না, কারণ চেনের যে ওনার ডিজাইনটা ছিল রূপোর, সেটার যা দাগটা মানে সেটা গলায় চেপে থাকলে যেটা হবে, আর আর ওনার গলায় যে দাগটা পড়েছে সেটা কিন্তু ডিফারেন্ট। তো যাই হোক, তো উনি ওখান থেকে উনি তো খুবই মানে এম্বারেসিং একটা সিচুয়েশনে পড়ে যান। তো ওখান থেকে উনি ডাক্তারবাবুকে বলেন যে না আমি ঠিক আছে, আমি নিজেও একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো উনি বলেন যে না আমি এখন শরীর আমার ঠিক আছে, আমি এখন চলে যেতে পারবো। তো যে যার গাড়ি ছিল তো সেখানে একটু ঝামেলা হয়, তো তাকে কিছু উনি টাকা পয়সা দিতে উনি বাধ্য হন, যেহেতু ওনার গাড়িতে একটা হালকা স্ক্র্যাচ পড়ে গেছিলো। তো উনি তারপরে ওখান থেকে ঘন্টা দেড়েক পর ওখান থেকে উনি বেরোন। তো বেরিয়ে উনি নিজে নিজে মানে অনেক কষ্ট করে গাড়িটা ড্রাইভ করে উনি বাড়ি আসেন, এবং বাড়ি আসার পরে কিন্তু উনি খুব অসুস্থ হয়ে পড়েন। তো তারপরে তো ওনাকে ওখান থেকে ওনাদের ওখানে ডাক্তার দেখানো হয়, ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়, ওনার এত শরীর খারাপ লাগছিল। তো হসপিটালে সেখানে মানে বেশিক্ষণ ওনাকে রাখেনি, তো ডাক্তার ওষুধ টষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তো তারপরে উনি ওনার ওয়াইফকে পুরো ঘটনাটা খুলে বলেন, এবং পরে যখন মানে এই ঘটনার পরে উনি তো আর গাড়ি থেকে জিনিসপত্র কিছু নামাতে পারেননি, তো সেদিন সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে যখন রাতের বেলা গাড়ি থেকে যখন জিনিস নামানো হচ্ছিল, ওই কেক এই মাংসটা, তো তখন নাকি দেখা যায় যে কেকটা অ্যাডিটিভ ছিল, কেকটায় কিন্তু কিচ্ছু হয়নি, কিন্তু ওই যে মাংস ছিল গাড়ির ভিতরে সেই মাংসগুলো কিন্তু একদম ওই মাছ যেরকম হয়েছিল, মানে মনে হচ্ছে না কেউ কিছু একটা ভারী কিছু দিয়ে থেতো করেছে মাংসের ফ্লেশগুলোকে, এবং মাংসের কিছু হাড় কিন্তু প্লাস্টিক থেকে বাইরে পড়েছিল। তো তখন তো ওনার ওয়াইফের আর কিছু বুঝতে বাকি রইল না, আর ওনার ওয়াইফ এই সমস্ত বিষয় বিশ্বাস করলো। এই অরবিন্দবাবু যেটা লিখেছে, ওনার কিন্তু এই ধরনের ভৌতিক বা প্যারানর্মাল বিষয়ে বা প্রেতাত্মা আত্মা শুভ শক্তি মানে অশুভ শক্তি এই বিষয়ে ওনার কোনো মানে বিলিফ ছিল না। তো তখন ওনার ওয়াইফ ওনাকে বলে যে তুমি এখন কিছুদিন বাইরে বেরোবে না, তোমার শরীরও এমনিতে ভালো নেই, আর আমি যতক্ষণ না বুঝতে পারছি ব্যাপারটা কি তুমি কিন্তু বাইরে বেরোবে না। তো তারপরে নাকি ওনার ওয়াইফের আর এক আত্মীয়র সাহায্যে ওনারা একজন তান্ত্রিকের সাথে যোগাযোগ করে আর একদিন পরে। তো সেই তান্ত্রিক নাকি পুরো বিষয়টা মানে দেখে নাকি উনি বলেছিলেন যে ওই যে গাড়িটা ওনারা কিনেছিল সেই গাড়িটা কিন্তু খুব সাধারণ গাড়ি ছিল না, ওই গাড়িটার মধ্যে কিছু একটা মানে বহুদিন আগে সেই গাড়িটা হয়তো কাউকে হিট করেছিল বা কেউ মারা গেছিল, বা গাড়িটা যার ছিল তার হয়তো ওই গাড়িটার সাথে খুব অ্যাটাচমেন্ট ছিল, তো সেরকম একটা কিছু ঘটনা ঘটেছিল, এবং সেই মানে ঘটনা বলতে বলা যেতে পারে দুর্ঘটনা ঘটেছিল। তো তার যে আত্মা ছিল সেই আত্মা কিন্তু ওই গাড়িটাকে কেন্দ্র করে সেই আত্মার কিন্তু মুক্তি হয়নি। তো সেই জন্য এই গাড়িটা যখন উনি কিনে এনেছেন তো সেই তখনই প্রবলেমটা শুরু হয়েছে। আর এগুলো সমস্ত কিছু রাশি, তারপরে কার কীরকম অরা রয়েছে সেগুলোর উপরেও কিন্তু ডিপেন্ড করে। তো বলছে যে এই যে আত্মাটা রয়েছে সে কিন্তু অ্যাকচুয়ালি খুব ভয়ঙ্কর রকমের একটা আত্মা। সে আরেকটু মানে সে অনেকভাবেই চেষ্টা করেছিল যাতে এই
অরবিন্দবাবুর কোনো বড়সড় ক্ষতি হয়ে যায়, মানে প্রাণনাশ পর্যন্ত হয়ে যেতে পারত। কিন্তু কোনো কারণে ভগবানের একটা আশীর্বাদ থাকে, আর যেহেতু উনি প্রথমবার পুজো দিয়েছিলেন, পুজো দিয়ে সেই ঠাকুরের ফুলও ছিল, তো সে সমস্ত কারণের জন্য হয়তো ওনার সেই বড় ক্ষতিটা করতে পারেনি। তো এই সমস্ত শোনার পরে তো তখন ওই যে তান্ত্রিক ছিল, তো তিনি বললেন যে একটা পুজো করতে হবে এবং ওই গাড়িটাকে নিয়েই করতে হবে। তো সেই তান্ত্রিককে বাড়িতে আনা হয়, সেই গাড়িতে পুজো হয়, গাড়ির মধ্যে থেকে সমস্ত কিছু মানে গাড়িটাকে পুরো পরিষ্কার করে ধুয়ে তারপরে মানে সেটাকে পুজোয় বসানো হয়। সে অনেকক্ষণ থেকে নাকি যজ্ঞ-টজ্ঞ চলে। আর এই সমস্ত কিছুর মাঝখানে কিন্তু অরবিন্দবাবু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, পুরো জিনিসটা কিন্তু ওনার ওয়াইফকে করতে হয়। আর পরে যখন উনি সুস্থ হয়ে যান, পুরো বিষয়টা যখন উনি বুঝতে পারেন, তো তারপরে যথারীতি সেই ছেলেটার কাছে গেছিল যার থেকে উনি গাড়িটা কিনেছিল, বলেছিল যে একজন পুরনো কাস্টমার, সে গাড়িটা বেচে দিচ্ছে। তো ছেলেটা তো প্রথমে বলে যে না, ওনার তো কোনো অসুবিধা হয়নি, ওনার বাড়িতে কেউ মারাও যায়নি। তো পরে ছেলেটাকে যখন আরও চাপ দেওয়া হয়, তো তখন ছেলেটা স্বীকার করে যে ও অ্যাকচুয়ালি মিথ্যে কথা বলেছে। এই যে গাড়িটা, সেই গাড়িটা বহুদিন আগে কিছু একটা অ্যাক্সিডেন্ট কেসে ছিল। এবার অ্যাক্সিডেন্ট কেসে ছিল, কিন্তু মানে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে গাড়িটা নাকি বেরিয়ে গেছিলো, ফলে গাড়িটা যে এরকম একটা ঘটনার সাথে যুক্ত ছিল সেটা কিন্তু মানে আইনিভাবে সেটা নথিভুক্ত হয়নি। এবং তারপরে সেটা হয়তো অন্য কোনো গ্যারেজে সেই যে মালিক ছিল সেই গাড়িটাকে বেচেছিল, এবং তারপরে তার থেকে এরা গাড়িটা কেনে। ফলে এদের কাছে গাড়িটার মানে পেপারস থাকলেও সেই গাড়িটা আগে কি হয়েছিল মানে অত কিছু ওরা ডিটেল জানতো না। আর যেটুকু জেনেছিল ওরা সেই ব্যাপারটুকু অরবিন্দবাবুকে যখন গাড়িটা বেচে তখন কিন্তু ওরা কিছুই বলে না। তো যাই হোক, তো তারপরে উনি কিছুদিন গাড়িটা চালিয়েছিলেন, মানে দিনের বেলা উনি আর অফিসে ওইভাবে নিয়ে যেতেন না, হয়তো কাছাকাছি কোথাও যাচ্ছেন অনেকে মিলে তখনই গাড়িটা ইউজ করতেন। এবং গাড়িটাকে ওরকম পুজো টুজো করার পরেও ওনার মানে এই অরবিন্দবাবু বা ওনার ওয়াইফের বেশি দিন আর গাড়িটা চালাতে ইচ্ছে করেনি। তো ওনারা তার 6-7 মাস পরে গাড়িটা বেচে দেয়। কিন্তু যাকে গাড়িটা বেচেছিল সে কিন্তু ঠিকঠাক মতো ইউজ করে, তার কিন্তু কোনো আর পরবর্তীকালে কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল ঘটনা। অরবিন্দবাবুকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর সত্যিই পুরনো জিনিস কেনার আগে অন্তত 10 বার চিন্তাভাবনা করা উচিত, 10 বার সেটাকে চেক করা। যদিও এই ধরনের ঘটনা হয়তো সেরকমভাবে জানা যায় না, বা এরকম ঘটনা হয়তো অতটা হয়ও না, কিন্তু তবুও মানুষের উচিত সাবধান হওয়া, সতর্ক থাকা। এটাই ছিল ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান। তো আপনাদের এই ভ্যালুয়েবল কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। আর প্লিজ অন্তত একটা লাইক করে দিয়ে যাবেন ভালো লাগলে। আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।